আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। কি অবস্থা সবার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের আজকে গুণগত রসায়নের 5 নাম্বার ক্লাস। ওকে, 5 ক্লাসে তোমরা অনেক দূর চলে আসছো মাশাআল্লাহ। আজকে দেখো টপিক মাত্র একটা। হুম, মাত্র একটা ছোট্ট টপিক, শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, তো ওদের কমেন্ট গুলো বন্ধ করে দাও, খুব মনোযোগ দিয়ে শোনো। দেখা যাচ্ছে একটা মাত্র টপিক, বাট বুঝতে পারতেছে এর গুরুত্ব কত বেশি। এটা কত বেশি পরিমাণে অঙ্কে প্রশ্ন সলভে আমাদের কাজে লাগবে, জাস্ট আনবিলিভেবল, মানে ধারণারও বাইরে। তো চলো আমরা বৃত্তীয় বা কৌণিক গতি নিয়ে একটু কথা বলি, যেটা আমরা গতদিনও বলেছিলাম। সেটা হচ্ছে যে একটা বস্তু যদি ঘুরতে থাকে সার্কুলার প্যাথে, তাহলে তার ক্ষেত্রে কি হয়, যদিও পরমাণুতে তোমার ইলেকট্রন গুলো আসলে ঠিক বৃত্তাকার পথে ঘোরে না, অনেক রকমের পথেই ঘোরে। মানে বৃত্ত আমরা ধরে নেই, বৃত্ত ধরে না নিলে আমাদের হিসাব নিকাশ অনেক কঠিন হয়ে যাবে। এক দুই হচ্ছে রাদারফোর্ড এবং বোর দুইজনই হচ্ছে বৃত্তের কথা বলছিল তখন, সিম্পলিফাই করার জন্য। তারা এত জটিল করে ভাবে নাই। তো আমরা এখন আসলে তাদের দেখানো রাস্তাটাতেই হাঁটবো, এই জন্য আমরা বৃত্ত ধরে নিচ্ছি। তো তোমাদের এখানে দুইটা বিশেষ শব্দ শিখতে হবে। একটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল, যেটাকে বলে সেন্ট্রিপেটাল ফোর্স। এটাকে আমরা এফসিপি দিয়ে প্রকাশ করব। এফসিপি, সিপি মানে সেন্ট্রিপেটাল। আর কেন্দ্র বিমুখী বল সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে আমরা লিখবো এফসিএফ। এফসিএফ, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্র বিমুখী বল। তোমরা ওই যে টিভিতে অ্যাড দেখার সময় দেখবা যে আরএফএল সেন্ট্রিফিউগাল পাম্প এরকম বলে আর কি। সেন্ট্রিফিউগাল মানে কেন্দ্র বিমুখী। সেটাকে কেন সেন্ট্রিফিউগাল বলে বলে যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ো তারা জানতে পারবে আস্তে করে। সো আমরা যদি একটা বস্তুর রোটেশন চিন্তা করি, তাহলে ব্যাপারটা ঠিক এরকম আর কি। এই যে ঘুরতেছে, কতদিন এটা দেখাইছিলাম তোমাদেরকে। এটা ঘুরতে থাকলে কি হবে, এই অবজেক্টটা কোনো এক জায়গা থেকে, এই অবজেক্টটা কোনো এক জায়গা থেকে আসলে ঠিক ছিটকে পড়তে চাচ্ছে। এটাকে আমরা বলতেছি কেন্দ্র বিমুখী বল। এই যে কেন্দ্র বিমুখী বল আর সেন্ট্রিপেটাল ফোর্স, সরি সেন্ট্রিফিউগাল ফোর্স। আর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছে এটাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী বল। এই দিকে একটা বল কাজ করে, এই বলটাকে কি বলে জানো? এটাকে বলে স্পর্শকীয় বল। এটা তোমাদের স্পর্শক বানান কি এরকম মনে হয়, স্পর্শকীয় বল। সো এই জিনিসটা ট্যানজেনশিয়াল ফোর্স, এই জিনিসটা আমাদের কেমিস্ট্রিতে কাজে লাগবে না, ফিজিক্সে আলোচনা করবে। সো আসলে তিনটা বলই কাজ করে, কার্যকর থাকে। ফিজিক্সে ইনফ্যাক্ট তোমাদের মাঝে মধ্যে কেন্দ্র বিমুখী বলকে অস্বীকার করবে, দেখবা বিভিন্ন রকম আর কি। এক একজন এক এক অ্যাপ্রোচে চিন্তা করে আর কি, বাট আলটিমেট সলিউশনটা সবার একই হয়, ঠিক আছে। সো যদি বস্তুটা ঠিকঠাক মতো বৃত্তাকার পথে ঘুরতে পারে, তাহলে বলা যায় যে তার উপরে প্রযুক্ত যে কেন্দ্র বিমুখী বল ছিল আর যে প্রযুক্ত কেন্দ্রমুখী বল ছিল, এই দুইটা বলের মানে নিট বল হচ্ছে শূন্য, অর্থাৎ তাদের মান সমান কিন্তু দিক বিপরীত। এই কারণে বস্তুটা পারফেক্ট একটা রেডিয়াস মেনটেন করে ঘুরতেছিল, ঠিক আছে। সো আমরা ওই জিনিসটা নিয়েই কথাবার্তা বলতেছি। তো এটার ফলে যেটা হয়, এই যে আমরা দেখছিলাম, তোমার নানা মোটরসাইকেল চালায় যাচ্ছিল। তো চালানোর সময় যেটা বলছিলাম, রাস্তাটা কার্ভ এদিকে, তাহলে বৃত্তটা কিন্তু মানে সেন্টারটা কিন্তু ওই দিকে, এই যে এইরকম কোন একটা জায়গায়। তাহলে কেন্দ্রের বাইরের দিকে ছিটকে পড়তে চায় বলে সে কি করে, ইচ্ছা করে হেলে থাকে, ঝুঁকে থাকে কেন্দ্রের দিকে, তাই না? সো ওই জিনিসটাকে অ্যাপ্লিকেশন আমরা এখন দেখবো আর কি। দেখো, তো এই যে দেখানো হয়েছে, আমি একটু ছবি এঁকে দিই যে এই দিকে কাজ করতে হচ্ছে, কাজ করতেছে হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। আর এই দিকে বাইরের দিকে কাজ করতেছে হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। তো তারপরে কি বলছিলাম, কেন্দ্র বিমুখী বলটার এটার মানটা কত যেন ছিল আমাদের? কেন্দ্র বিমুখী বলের মান হয় এম ভি স্কোয়ার বাই আর। যে ক্ষেত্রে হচ্ছে এমটা হলো ওই যে বস্তুটা ঘুরতেছে তার ভর, ভিটা হচ্ছে যে বেগে ঘুরতেছে সেই বেগ, আর আরটা হচ্ছে যে রেডিয়াস দিয়ে ঘুরতেছে সেই আর রেডিয়াস। ধরে আমি এখান থেকে বস্তুটা যাচ্ছে আর কি। তো এই যে এই এক্সাম্পল মনে মনে আছে নিশ্চয়ই তোমাদের, মৃত্যুকূপের এক্সাম্পল আর দেখালাম না। এখন তাহলে চলো আমরা এই যে কি বলে, এটা যদি ডিরেক্ট ফিজিক্স নিয়ে আলোচনা করি, এটা ফিজিক্স নিয়ে কথাবার্তা বলি, সেটা আমাদের কিভাবে বলতে হবে। এই যে ধরো একটা বৃত্ত, সেই বৃত্তের রেডিয়াস এটা, আরো কিছু জিনিস লাগবে আমাদের। কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করতেছিল, আর কেন্দ্রের ভিতরের দিকে একটা বল কাজ করতেছে। এই যে এখান থেকে কেন্দ্রের ভিতরের দিকে একটা বল কাজ করতেছে। তাহলে এইটাকে আমরা নাম দিব হচ্ছে এফ সি এফ, সেন্ট্রিফিউগাল ফোর্স। আর ভিতরের দিকে যেটা কাজ করতেছে এটাকে নাম দিলাম এফসিপি। তো এই এফসিপিটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সোর্সড হয় বলছিলাম।
সেটারই উদাহরণ আমরা দেখবো। 3 ধরনের উদাহরণ দেখবো যে বিভিন্ন জায়গা থেকে এফসিপিটা বিভিন্ন ভাবে সোর্সিং হয়, কিন্তু এফসিএফটা সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট। এফসিএফ এর মানটা হয় হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। ফিজিক্সের সূত্র, ফিজিক্সের লোকজনরাই প্রমাণ করায় দিবে। মাসুর এনাম ভাইয়া তোমাদের, এনাম না সরি নোমান ভাইয়া, আমার আর কাজ নেই, আমি জাস্ট সূত্রের ব্যবহার করব, ঠিক আছে? জাস্ট লাইক তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তোমরা দেখছো যে ফিজিক্সে করতেছো, তো ওই ফিজিক্সে কি তোমার সূত্র প্রমাণ করায় দিবে যে কেন ডিডিএক্স অফ সাইন এক্স মানে যে কজ এক্স, এটা যে কেন, এটা তো তোমার ফিজিক্সে প্রমাণ করা হবে না, এটা প্রমাণ দেখতে হবে তোমার ম্যাথমেটিক্সে সেকেন্ড ইয়ারে যে। তো তাহলে আমরাও একই কাজই করব, যে ফিজিক্সের ফর্মুলা আমরা ব্যবহার করবো, আমরা প্রমাণ দেখাবো না, প্রমাণ দেখাবো ফিজিক্সের লোকজনরা। নিয়ম হচ্ছে এটা আর কি। ওকে, সো তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কথা বলতে পারি যে বস্তুটা যেহেতু পারফেক্টলি ঘুরতে পারতেছে, সেন্টার থেকে পারফেক্টলি ঘুরতে পারতেছে, তাহলে কি বলা যায়, এফসিপি ইকুয়াল টু হচ্ছে তোমার এফসিএফ, এটা বলা যায়। এফসিএফ এর মানটা আবার আমরা কি জানি, এম ভি স্কয়ার বাই হচ্ছে আর, আর এফসিপি এর মানটা তো এক এক সময় এক এক জায়গা থেকে আসবে। সো আমাদের এই ইকুয়েশনটাই যেহেতু বারবার কাজে লাগবে, আমরা এটাকে একটা কপি করে নিয়ে যাই, আমরা এটাকে একটা কপি করে রেখে দেই, এটা আমাদের কাজে লাগবে। ওকে, দেখো আজকে ক্লাসে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, ফিজিক্সের ব্যাপার আছে, সো একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো কতগুলো এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, সুতায় বেঁধে একটি ঢিল আনুভূমিক তলে ঘোরানোর ক্ষেত্রে। এখন আনুভূমিক তল মানে কোনটা, আমার একটু কমেন্ট অন করে দেখাও। আনুভূমিক তল মানে ভাইয়া কোনটা আমাকে একটু বলো তো। তোমার মাথার উপরে যে সিলিং ফ্যানটা ঘুরতেছে, ওটা কি আনুভূমিক তলে ঘুরে, নাকি তোমার যে ইয়াটা কি বলে এটাকে, টেবিল ফ্যানটা ঘুরতেছে সেটা আনুভূমিক তলে ঘুরে? কোনটা, সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান, বলো। এক্স অক্ষ বললে হবে না। সিলিং ফ্যানের ব্লেড গুলো কি আনুভূমিক তলে আছে নাকি টেবিল ফ্যানের ব্লেড গুলো, কোনটা বলো তো? সিলিং ফ্যানের ব্লেড, রাইট। তাহলে আনুভূমিক তলে ঘুরাচ্ছি আমরা যখন মাথার উপরে এরকম করে একটা সুতায় ঢিল বেঁধে এরকম ঘুরাচ্ছি। তো ঘুরানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই পুরোটাকেই বেটার কপি করে নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি। সো এইখানে যে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি, ঠিক আছে। আমাদের সরি, এই বস্তুটা কাজে লাগবে, এই কনসেপ্টটা কাজে লাগবে। সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, এটা না লিখি, ডিলিট। হ্যাঁ, এখন এদের জন্য আমাদের হিসাব নিকাশটা কেমন হবে, এই বস্তুটা থাকবে। এখন তোমরা একটু আমাকে বলো যে সেই ক্ষেত্রে এফসিপিটা, এই যে এফসিপি সেন্ট্রিপেটাল ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল, এটা কিভাবে আসে, কার কাছ থেকে আসে? গতদিন আমরা বলছিলাম এটার সোর্স কি, সেন্ট্রিপেটাল ফোর্সটা কোথা থেকে পাচ্ছে? সাউন্ডের ওদের সমস্যা হচ্ছে নাকি? সুতা, আচ্ছা, সুতার টান থেকে পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বড় হাতের টি, সুতার টান। এই টিটা হচ্ছে সুতার টান, লিখে রাখি, এটা হচ্ছে সুতার টান, যেটা আবার তোমার হাতের কাছ থেকে পাচ্ছে আলটিমেটলি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে সে আমাদের এম ভরের বস্তুটা আছে। ওকে, এবার আমরা আরো একটা কাজ করি, এটা তো সহজ হয়ে গেল। সূর্যের চারিদিকে যদি একটা গ্রহ ঘুরতে থাকে, তার ক্ষেত্রে আমাদের ফিজিক্সটা কেমন হবে বলো? সূর্যের চারিদিকে যদি একটা বস্তু ঘুরতে থাকে, তার ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি হবে? এইখানে তাহলে আছে কি আমাদের গ্রহ, এইখানে আছে হচ্ছে সেই গ্রহ, আর এইখানে আছে হচ্ছে আমাদের সূর্য। সূর্য যার ভর হচ্ছে বড় হাতের এম, আর গ্রহের ভর হচ্ছে ছোট হাতের এম। ওইখানে তো আর সুতা দিয়ে বাঁধা নাই, তাহলে তার ক্ষেত্রে কি হবে বলো? গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট। তাহলে এখানে আমাদের দেখা উচিত, এখানে আমরা পাবো হচ্ছে এফ জি। হোয়াট ইজ দ্যাট এফ জি? এফ জি বলতে বোঝাচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই এফ জি এর ভ্যালুটা আমরা তো ক্যালকুলেট করতে পারি। আমরা এটাকে কি লিখি, বড় হাতের জি ইনটু বড় হাতের এম ইনটু ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার, যদি এই রেডিয়াসটা আর হয়। আর ডান পাশে যা ছিল এখনো তাই আছে, এম বি স্কয়ার বাই আর। সবাই বুঝতে পারছো? ইকুয়েশনটা তখন এরকম দাঁড়াবে, বুঝেছো? আচ্ছা, ওকে, এইবার চলো আমাদের আসলে যেটা কাজে লাগবে, ওই দুটা প্র্যাকটিস ছিল, ওই দুটা জাস্ট প্র্যাকটিস ছিল। আমরা বুঝলাম ফিজিক্সটা কিভাবে কাজ করে। এখন আমরা এটার অ্যাপ্লিকেশন করব পরমাণুর ক্ষেত্রে। যে নিউক্লিয়াসের চারিদিকে দ্বিমাত্রিক তলে, বি ভেরি মাচ কেয়ারফুল, আমরা কিন্তু 3D নিয়ে কথাবার্তা বলতেছি না, কারণ রাদারফোর্ড এবং বোর কেউই কিন্তু ত্রিমাত্রিক কথা বলে নাই, সো আমরা কেন বলবো? আমরা এখন আগে রাদারফোর্ড বোরের অ্যাপ্রোচটা দেখবো, শিখবো,
জিতবো তারপরে নতুন কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রনের ঘূর্ণনের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমাদের একই ছবি লাগবে, পেস্ট করে দিলাম। কি কি বাদ যাবে? এই বস্তু কাজে লাগবে না, এটা ফেলে দিচ্ছি। ওকে, এইবার বলো তো এক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়াসে আছে হচ্ছে কতগুলো প্রোটন আর নিউট্রন। নিউট্রন তো কোনো কাজ করে না, আলটিমেটলি প্রোটনই কাজ করবে, কারণ এটা হচ্ছে তোমার ইলেকট্রন। তাহলে বলো এই যে এফসিপি এর জায়গায় অর্থাৎ কেন্দ্রমুখী বলের জায়গায় ওখানে কি কাজ করবে বলো তো? গ্র্যাভিটেশনাল ফোর্স তো না। একজনের মনে আছে আবু ইসহাক না কি যেন নাম, কুলম্ব ফোর্স, সাবাস, অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, তাহলে আমি লিখলাম এফসি। হোয়াট ইজ এফসি সেটাও লিখে দিচ্ছি। এফসি জিনিসটা হচ্ছে আমাদের কুলম্ব ফোর্স, CULOMB, কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ELECTROSTATIC, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বাংলা কি, কে বলতে পারবা? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বাংলা কি? এটাকে বাংলায় বলে স্থির, হ্যাঁ এই তো ধরে ফেলছো, স্থির বৈদ্যুতিক, বৈদ্যুতিক বল। যদিও বইতে লেখা আকর্ষণ বল, আকর্ষণ সবসময় নাও হইতে পারে, দুইটা পজিটিভ চার্জের মধ্যে তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে, বাট সেটা কিন্তু রিপালসিভ ফোর্স, বাংলায় কি বলে? বিকর্ষণ ধর্মী বল, বুঝতে পারছো? সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আকর্ষণ ধর্মীয় হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিকর্ষণ ধর্মীয় হইতে পারে, দুই রকমই হইতে পারে আর কি। আচ্ছা, যাই হোক, সো আমরা একটু বসাই এফসি এর ভ্যালু। ওকে, সো বলো, আমাকে একটু জানাও যে এখানে যে কিউ ওয়ানটা আছে, এই যে যে কিউ ওয়ানটা দেখতে পাচ্ছ, এই কিউ ওয়ানটা আসলে কি হবে? কিউ ওয়ান আর কিউ টু কোনটা হবে বলো? কিউ ওয়ান যদি ধরে নেই নিউক্লিয়াসের চার্জ, একটা প্রোটনের চার্জ তো হবে না, তাই না? এইখানে আমরা জানি এফসি কুলম্ব ফোর্স হবে। কুলম্ব ফোর্সটা কাদের কাদের মধ্যে? নিউক্লিয়াস আর হচ্ছে ইলেকট্রনের মধ্যে, তাই না? লাস্টের শেলের, আমরা যদি রেডিয়াস বের করতে চাই তাহলে লাস্টের শেলের কোন একটা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকটিভ ফোর্স, ওই জিনিসটা লাগবে আমাদের। তাহলে এখন লাস্টের শেলে ইলেকট্রনের চার্জ এক জায়গায় বসাইতে হবে, তার মানে এখানে কিউ টু বসাইলে হবে না, এটা হইতে হবে আমাদের কি বলতো? কিউ অফ ইলেকট্রন, অর্থাৎ চার্জ অফ ইলেকট্রন, কিউ অফ ইলেকট্রন। আর এই কিউটা কি হওয়া লাগবে বলো? এটা কি প্রোটনের চার্জ হবে নাকি নিউক্লিয়াসের চার্জ হবে বলো? নিউক্লিয়াস হবে নাকি প্রোটন হবে? আচ্ছা, প্রোটন হওয়া উচিত না নাকি নিউক্লিয়াস হওয়া উচিত, কোনটা? নিউক্লিয়াস হওয়া উচিত। তার কারণটা হচ্ছে নিউক্লিয়াসে তো একটা প্রোটন থাকবে না, একাধিক থাকবে। কয়টা থাকবে তো বলতে পারতেছি না। সো যার নিউক্লিয়াসে প্রোটন যত বেশি, তার নিউক্লিয়াসের আকর্ষণ তত বেশি প্রবল হবে। তাহলে এখানে কিন্তু তোমার একটা প্রোটনের চার্জ লিখলে হবে না, এখানে লিখতে হবে কি জানো? এখানে লিখতে হবে নিউক্লিয়াস, NUC, NUC, নিউক্লিয়াস। টোটাল নিউক্লিয়াসের চার্জটা থাকবে আর হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জটা থাকবে, বুঝিয়েছো? সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন, দ্যাট ইজ দ্য ইকুয়েশন ফর দ্যাট অ্যাটম। যে ইলেকট্রনটা ঘুরতেছে তার লাস্টের শেল দিয়ে, তার জন্য ইকুয়েশনটা এরকম হবে। এখন এই কনসেপ্টটা তো শিখলাম, এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো
পরমাণুর ক্ষেত্রে করার আগে কিছু জিনিস আমাদের একটু ধরে নিতে হবে। আমাকে একটু বলো, কমন সেন্স অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে যে প্রতিটি ইলেকট্রনের চার্জ কি ধরে নেওয়া যায় বলো। প্রতিটি ইলেকট্রনের চার্জ কি ধরে নেওয়া যায়? কিউ মাইনাস, শুধু মাইনাস কেমনে ধরবো? আচ্ছা চার্জ বলতে চার্জের মান, চার্জ বলতে চার্জের মান, বলো কি ধরা যায়? প্রতিটি ইলেকট্রনের চার্জ, চার্জ বলতে চার্জের মান ধরতে হবে। কুলম্বের সূত্রে কিন্তু প্লাস মাইনাস নিয়ে কাজ করে না, কুলম্বের সূত্রে কিন্তু শুধুমাত্র চার্জ নিয়ে কাজ করে, চার্জের মান। বলো কি ধরে নেওয়া যায়? কিউ 1.6 এক্সাক্ট ডেটা তো ধরতে হয় না রে পাগলের দল। ধরে নিলাম এটা হচ্ছে ই, ই বলতে ইলেকট্রনের চার্জ বুঝাচ্ছি। কার কোনো আপত্তি আছে বলো? আপত্তি নাই তো? ই ধরলাম আমি, মন চাইলে ধরলাম ই। আচ্ছা প্রতিটি ইলেকট্রনের ভর কি ধরে নেওয়া যায় বলো? প্রতিটি ইলেকট্রনের ভর, এক পিস ইলেকট্রনের ভর। প্রতিটি ইলেকট্রনের ভর এটা আমরা ধরতেছি জাস্ট এম। আচ্ছা এখন একক সহ কথা বলতে হবে, কেন জানো? আমরা এসআই পদ্ধতিতে কাজ করব। আচ্ছা থাকুক, একক লাগবে না। প্রতিটি প্রোটনের চার্জের মান কত হবে বলতে পারবা? প্রতিটি প্রোটনের চার্জের মান বলো। পি, এটা লিখবো ই। দেখো তো বোঝো কিনা। কেন ই লিখছি? কারণটা হচ্ছে একটা ইলেকট্রনের যে চার্জ, একটা প্রোটনের তো চার্জ তাই, মনে নাই? মান লিখছি তো, মান জাস্ট ভ্যালু, একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস, আর তো কিছু না। আমার তো জাস্ট মান লাগবে, তোমরা কি বুঝছো? দুইজনেরই চার্জের মান কিন্তু একই। বাবা যারা বোঝো নাই তাদের তো ক্লাস 9-এ নিয়ে যেতে হবে। একটা ইলেকট্রনের চার্জ কত ছিল জানো? -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর একটা প্রোটনের চার্জ ছিল হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। সো দুইজনেরই খেয়াল করেন তো, মান তো সমান। হাই হাই, মান তো সমান, একজন মাইনাস টাইপের একজন প্লাস টাইপের, বুঝিয়াছো? ভ্যালু তো সেম, আর আমি তো ভ্যালু নিয়ে কাজ করতেছি। আচ্ছা এবার কথা হচ্ছে তাহলে পরমাণুর প্রোটন সংখ্যা কি ধরে নেওয়া যায় বলো? যে এই পরমাণুটার প্রোটন কয়টা? আমরা তো একটা জেনারেলাইজড ইকুয়েশন বানানোর চেষ্টা করতেছি, এটা তো স্পেসিফিক্যালি হাইড্রোজেন বা নাইট্রোজেনের জন্য কাজ করতেছি না, আমরা একটা জেনারেলাইজড ইকুয়েশন বানাবো। তাহলে প্রোটন সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? সেটা হচ্ছে ভাই জেড। তাহলে ধরে নিলাম হচ্ছে জেড। আর জেডটা যদিও বড় হাতের অক্ষর দিয়ে লেখার কথা, তাহলে জেড এর তো আর পেট কাটা যাবে না, কিন্তু জেড এর পেট কাটবা, না কাটলে বোঝা যায় না যে এটা 2 লেখছো নাকি জেড লেখছো। বুঝছো আমার কথা? এটা বোঝা যায় না, এই কারণে অবশ্যই জেড বড় হাতের লিখলেও সায়েন্স পড়ার সময়, সায়েন্স লেখার সময় অবশ্যই জেড এর পেট কাটবা, ঠিক আছে? আচ্ছা এইগুলো আমাদের ধরে নেওয়া হইলো, তাহলে কি আমি একটা কথা বলতে পারি, জিজ্ঞাসা করতে পারি তোমাদের কাছে? অতএব বলো তো আমাকে একটু, নিউক্লিয়াসের মোট চার্জ কত হবে বলো? নিউক্লিয়াসের মোট চার্জ বলো কত? নিউক্লিয়াসের মোট চার্জ কত হবে? 0 হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা, নিউক্লিয়াসে তুমি ধরে নিলে প্রতিটা প্রোটনের চার্জ হচ্ছে ই, আর প্রোটনের সংখ্যা ভিতরে ধরছো জেড সংখ্যক, তাহলে টোটাল চার্জ কত হবে? জেড ইন্টু ই হবে না? ও আব্বু, আব্বুরে, একটা প্রোটনের চার্জ ধরছো ই, তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ কত হবে? জেডই হবে না? বুঝেছো কি? ধরো তুমি একটা প্রোটনের চার্জ তো ধরলা ই, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ কত হবে? 11 ই, কারণ সোডিয়ামের জেড ছিল 11। সো আমরা এটাকে জেনারেলি বলতেছি জেড ই। বুঝিয়াছো কি? জেড ইন্টু ই, এটা হচ্ছে নিউক্লিয়াসের টোটাল চার্জ। ওকে, এইবার চলো বন্ধু, এসআই পদ্ধতিতে, লুক এট দ্যাট থিং, কোন পদ্ধতিতে কাজ করতেছি? এসআই পদ্ধতিতে। তাহলে আমরা কি বলবো? পরমাণুতে এন তম শক্তি স্তরের ব্যাসার্ধ আমরা কত ধরে নিচ্ছি? ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর, আর তার প্রোটন সংখ্যা হচ্ছে জেড। আর লাস্টের শেলের একটা ইলেকট্রনের জন্য কি লেখা যায়? অতএব শেষ শক্তি স্তরের কোন একটি ইলেকট্রনের জন্য কি লেখা যায়? সেটা হচ্ছে এফসিপি ইকুয়াল টু হচ্ছে তোমার এফসিএফ।
সেন্ট্রিপেটাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স সমান। এখন বলো ওই পরমাণুতে এফসিপিটা কোত্থেকে সাপ্লাইড হয়, কোত্থেকে আসে বলেন তো? এফসিপিটা কোত্থেকে আসে? সুতার টান না তো, কুলম্ব ফোর্স, রাইট, কুলম্ব ফোর্স। তাহলে আমরা এখানে লিখতেছি এফসি কুলম্ব ফোর্স ইকুয়াল টু এইটা হবে কত, এম ভি স্কয়ার বাই হচ্ছে আর। এফসিটা কত সেটা হচ্ছে আমাদের কে, ওই যে ওইখানে যেটা কে লিখছিলা, এই যে কে লিখছিলা, তোমরা কি কে এর মানটা জানো? কে এর মানটা কত? কে টাকে লেখা হয় হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট এই অক্ষরটাকে বলে এপসাইলন নট। আমি একটু ভালো করে লিখে দেখাই, একটা গ্রিক অ্যালফাবেট, এই যে এরকম ই এর মতো লেখে এখানে একটা নট দেয়, এটাকে বলে এপসাইলন। এইটাকে বলে হচ্ছে এপসাইলন, ইপি এস আই এল ও এন, এপসাইলন। আর এই নট দেয় মানে স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য, আদর্শ অবস্থা বোঝানোর জন্য, শূন্য মাধ্যম, এটা আর কি ফিজিক্সে আছে আর কি। ওকে, এটা কন্টিনিউয়াস বলতেছে সাউন্ড প্লাস ভিডিও প্রবলেম। এই যারা এটা বলে আমার মনে হয় এরা ইন্টেনশনালি বলে, ওদের ক্লাসেই শুধু বলে। এটা একটু দেখো তো, এদের এই ছেলে ছবি তুলো, এদের ছবি তুলো। এই কয়েকজন স্পেসিফিক্যালি বলতে দেখি আর কি, মানে এটা কন্টিনিউয়াস এটা বলতেই থাকে ক্লাসের শুরু থেকে শেষ। আমি এটা জানি না, এটা অন্য কোনো ক্লাসেই বলে না, 9 10 11 12। এই যে এই মেয়েটা দেখবা জান্নাতুল মাওয়া, এই এর নামটা প্রচুর পরিচিত আমার, প্রায় বলে এই একই কথাই বলে আর কি। ইয়াসিন আরাফাত সিয়াম, তুমি এদিকে তাকাও। ওই যে অল ক্লিয়ার বলতেছে অনেকে, ওদের নিজেদের সমস্যা, ওরা এটা ইম্পোজ করতেছে পুরো ক্লাসের উপর। ওকে, তাহলে এখন দেখো আমরা একটা কাজ করি, এফসি যেটা কুলম্ব ফোর্স, যেটা কুলম্ব ফোর্সকে আমরা কি লিখবো এখানে, ওয়ান বা এখানে কুলম্ব ফোর্সটা লেখা লাগবে হচ্ছে, কে লেখার কথা, কে টাকে না লিখে এখন লিখতেছি 1/4 পাই এপসাইলন নট, যেটা ছোটবেলায় তোমরা জাস্ট কে দিয়ে লিখছিলা, তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বলছিলে এটা কনস্ট্যান্ট। তো আসলে তো এটা একটা কনস্ট্যান্ট 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নট কি একটু পরে বুঝবা আর কি, শূন্য মাধ্যমের বিতরণ যোগ্যতা বলে, ইনটু এখানে কি হবে কিউ অফ নিউক্লিয়াস ইনটু কিউ অফ কি লিখবো, ইলেকট্রন ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এম ভি স্কয়ার বাই হচ্ছে আর। ওকে, এখন এই ইকুয়েশনটাকে একটু মানুষ করতে হবে আর কিছু না। এটাকে মানুষ করে আমাদের টার্গেটটা ভুলে গেলে হবে না, আমাদের টার্গেট হচ্ছে রেডিয়াস বের করা, ব্যাসার্ধ নির্ণয়, রেডিয়াস বের করা। আর আর ইজ আওয়ার টার্গেট। তাহলে কি করবে, এই পাশ থেকে একটা আর কেটে যাবে, এখানে স্কোয়ারের সাথে কাটবে, স্কোয়ারের সাথে কাটার মানে বুঝছো তো, আর এর সাথে স্কোয়ার কেটে যাওয়ার মানে বুঝছো তো, এই পাশে শুধু একটা আর থাকবে আর কি। এটা আমার কাটার স্টাইল ছিল ছোটবেলা থেকে। তো আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখবো হচ্ছে দেখো 1/4 পাই এপসাইলন নটটা থাকলো ইনটু এখানে লিখবো হচ্ছে কিউ নিউক্লিয়াস মানে কত, জেড ই ইনটু হচ্ছে আবারও একটা ই, ওই যে ইলেকট্রন চার্জ তো ই ধরে নিছিলাম, ডিভাইডেড বাই হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে তোমার কি আসে এম ভি স্কয়ার। এখান থেকে তুমি যখন আর বের করতে যাবা তখন একটা ঝামেলায় পড়বা। কি ঝামেলায় পড়বা দেখো, এই সমীকরণে কি কি তোমার অজানা। আমি একটা কাজ করি, এই ইটাকে ফেলে দিয়ে এখানে একবারে ই স্কয়ার বসাই দিই। দেখো এই সমীকরণ দিয়ে তো আমরা রেডিয়াস বের করতে পারি, তাই না? কিন্তু আনসার হচ্ছে করা যাবে না। তার কারণটা হচ্ছে দেখো ভাই, তোমার এখানে কি কি অজানা, কোন একটা পরমাণু তোমার হাতে তুলে দিয়ে বলছে এটা রেডিয়াস বের করো। 1/4 পাই এপসাইলন নট পুরোটার মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। জেড মানে পরমাণুর প্রোটন সংখ্যা, তো পরমাণু তোমার হাতে তুলে দেওয়ার মানে তো তুমি তার জেডও জানবা, যেটা সোডিয়াম না পটাশিয়াম না রুবিডিয়াম হোয়াটএভার দ্যাট ইজ, মানে কি নাইট্রোজেন ক্লোরিন। সো জেড এর মান আমরা জানবো, ই ইলেকট্রনের চার্জ সবার মুখস্থ আছে, রেডিয়াসটা বাইর করতে হবে। এম এর মান সবাই জানে, পরমাণুতে ইলেকট্রনের ভর কত। শুধু সমস্যা যেটা ভি, তোমরা একটা কথা একটু ভেবে বলো তো, কোন একটা পরমাণুর প্রথম শক্তি স্তরের যে ইলেকট্রনটা তার যে ভেলোসিটি আর দ্বিতীয় শক্তি স্তরের যে ইলেকট্রনটা তার ভেলোসিটি কি সমান নাকি আলাদা বলো তো? সেম না তো, আলাদা হওয়া উচিত না? কেন আলাদা হওয়া উচিত একটু ভাবো। সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে তোমার কোন একটা শক্তি স্তর, আর তার ভিতরে আরো একটা শক্তি স্তর ছিল, হুম, এর ভিতরে আরো একটা শক্তি স্তর ছিল, এরকম আর কি ব্যাপারটা ধরে নাও। ওকে, এখন এই মাঝখানে তো খুবই ছোট জায়গায় প্রোটন আছে, তাই না? এখন প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সে কি দ্রুত ঘোরে বলে মনে হয়? তার ভেলোসিটি ধরলাম v1, এটার ভেলোসিটি ধরলাম v2, আর এটার ভেলোসিটি ধরলাম v3। তোমাদের কি মনে হয় কোনটা বেশি, v1 v2 নাকি v3 বলো তো? হুইচ ওয়ান, 1 2 নাকি 3?
হ্যাঁ সঠিক ধরেছো, V1টা বড় হয়, আমরা এগুলো প্রমাণ করে দেখবো আস্তে আস্তে। V1টা বড় হয়, তার কারণটা কি জানো? ও তো নিউক্লিয়াসের সবচেয়ে কাছে, ওকে নিউক্লিয়াস যে পরিমাণে টানটা দিচ্ছে ও তো নিউক্লিয়াসে পড়ে যাবে। ও যেন নিউক্লিয়াসে পড়ে না যায় এই জন্য করে কি যেন প্রচন্ড গতিতে ঘোরে। এবং ঘোরার কারণে যেটা হয় দেখো, যে যত দ্রুত গতিতে ঘুরবে আমরা কি জানি, তার কেন্দ্র বিমুখী যে বলের মান, তার কেন্দ্র বিমুখী যে বলের মানটা, সেই বলের মানটা কত আসে বলতো? mv² বাই হচ্ছে r। তার মানে তার ভেলোসিটি বেশি হলে তার কেন্দ্র বিমুখে চলে যাওয়ার টেন্ডেন্সি বেশি হয়। তোরা কি বুঝছো আমার কথা? তাহলে যদি তাকে কেন্দ্র মুখে প্রচন্ড জোরে টানে, তার কেন্দ্র বিমুখী বল হইতে হবে অনেক বেশি। কেন্দ্র বিমুখী বল বেশি হওয়ার জন্য তার ভেলোসিটি অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের যত কাছের শেল, তার ঘোরার মানে তার ইলেকট্রনের ঘোরার বেগ তত বেশি। বুঝছো? তো করে তো বুঝাইতে পারি না। এগুলো ফুলাফান মুখস্থ করে বসে বসি। দেখো যাই হোক, তো আমাদের কাছে ভেলোসিটি টার্মটা এখনো অপরিচিত, যে ভেলোসিটিটা আসলে কত হবে এটা বুঝবো কেমনে। এই জন্য আমাদের একটা কাজ করা লাগবে, সেই কাজটা হচ্ছে এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। লেটস জাস্ট সে এটা 1 নম্বর সমীকরণ। কেন দিলাম এই সমীকরণে? আমরা একটু ধরা খাইছি, আটকায় গেছি, এই যে ভি এর মানটা জানি না। এখন কি করা লাগবে তাইলে? এবার লেখো সেটা হচ্ছে, উফ যন্ত্রণা। এবার লেখো সেটা হচ্ছে বোরের সূত্র থেকে পাই, বোরের সূত্র থেকে আমরা কি পাই? mvr ইকুয়াল টু nh বাই টোয়াইস পাই। সুন্দর একটা সমীকরণ। এখান থেকে দেখো তো আমরা কি একটা কথা বলতে পারি, এখান থেকে ভেলোসিটি যদি বের করতে চাই তাহলে v ইকুয়াল টু কি আসবে? r যাবে নিচে, m যাবে নিচে, তাহলে v ইকুয়াল টু থাকবে হচ্ছে nh বাই টোয়াইস পাই mr। তোমরা কি বোঝো নাই আমার কথাটা? হুম, বুঝছি, ধন্যবাদ। তাহলে তারপরের লাইনে কি লেখা যাবে বন্ধু? আমার কিন্তু ভি এর মান লাগবে না, লাগবে তো ভি স্কোয়ার। লেটস স্কোয়ার ইট আপ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে? সেটা আসবে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, আবার কি আসে একটা আর স্কোয়ার, এই বস্তু আসে। তাহলে এই ভি স্কোয়ারের মানটা এবার 1 নম্বরে বসাবো, ঠিক আছে? এই যে এম ভি আর, ওরে বাবুরে, এই আরটাকে নিচে পাঠায় দিছি, এই এমটাকে নিচে পাঠায় দিছি, এই যে দেখ nh বাই 2 পাই mr, এই যে 2 পাই mr, বুঝছস? ওকে, তাহলে এবার ভি স্কোয়ার করে ফেললাম, ভি স্কোয়ার মানটা এখানে নিয়ে বসাই দিব। তাহলে একটা কাজ করি, চলো বন্ধু আমরা কিছু জিনিস কপি করে নিয়ে যাই। ও মা, এটা আবার কেডা? ওইটারই কন্টিনিউয়েশন। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছিল? ইকুয়েশনটা এটা আসছিল। লেটস কপি ইট। তুমি চলো আমার সাথে কপি হও। কপি করছি, কন্ট্রোল সি, চলো চলো, কন্ট্রোল ভি। কত সুন্দর টেকনোলজি এই বেটা। তোরে তোরে আইতে কইছি আমি, শুধু তোরে একা আইতে কইছি আমি, গরু কথাকার। ওকে, এইটাকে নিয়ে চলে আসলাম এখানে। আর তোমার ভি স্কোয়ার কি ছিল সেটাকে একটু নিয়ে আসি, চলো। এই যে বহু জটিল বিষয়, এটাকে মনে রাখা বড়ই কষ্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ছোট করি। এই যে আমার কাছে থাকুক জাস্ট। ওকে, এবার চলো 1 নম্বর সমীকরণে তাহলে বসাই দিই। বসাই দিলে আমরা কি পাচ্ছি এখানে? এখানে পাবো হচ্ছে দেখো 1/4 পাই এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার আছে থাকুক, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর ইকুয়াল টু এম এর জায়গায় তো বাবা এম ইন্টু এই ভি স্কোয়ার যে একবার ওটা বসায় দাও। পৃথিবীটা কত সৌন্দর্য, চলে এসো দেরি কইরো না, কথা কইও না। এই বসে গেছে, বুঝছো? কোনো ভুলের চান্সই নাই। তোমরা পরীক্ষার হলে এরকম খাতা ছিঁড়ে ছিঁড়ে যাতে নিয়ে যায় লাগাই দিবা একটু স্যাপ দিয়ে, এখান থেকে মান বসায় পাই। আচ্ছা, এবার একটা কাজ করি, চলো বোথ সাইডে একটু কাটাকাটি করা লাগবে আমাদের। ওকে, এইবার এই আর এর সাথে আবার ওই স্কোয়ারটা কেটে যায়, ওই স্কোয়ারটা কেটে যায়। আর কি কি কাটে দেখি আমরা একটু। এই 4 এর লগে ওই 4 কেটে যায়, এখানে পাই আছে, এখানে স্কোয়ার কেটে যাবে। আর কি কাটে, আর কি কাটে, আর কি কাটে? এখানে এম এর সাথে এখানে স্কোয়ারটা কেটে যায়।
আর তো কিছু কাটতে দেখি না। নাইস, অনেক কাটাকাটি হয়েছে। এবার চল আব্বা লিখি। তাহলে 1 বাই থাকবে শুধু এপসাইলন নট ইনটু এখানে থাকবে হচ্ছে জেড ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানে থাকবে কি এন স্কোয়ার ইনটু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি থাকবে, এখানে শুধু থাকে পাই ইনটু এখানে থাকে শুধুমাত্র এম, পাই এম। আমার কি ক্যালকুলেশন ঠিক আছে তো নাকি? ও না ঠিক আছে, জেড ই স্কোয়ার আছে, ঠিক আছে। আর কই, ও এখানে একটা আর ছিল তো, যে আর এর জন্য এত মারামারি সে আর কে ভুলে গেছি। পৃথিবী কেমন জানি একটা অদ্ভুত জায়গা। তোমরা কি আমার কথা বুঝেছো? এবার যেটা করতে হবে, আর কোনো প্যারা নাই, চিল, এই আর এর মানটা বের করতে হবে। আরটাকে একপাশে নিয়ে চলে যাও, বাড়ি যাও। সো ইট বিকামস, আরটাকে কানটা ধরে এই পাশে নিয়ে আসো, আর এর কানটা ধরে এই পাশে নিয়ে চলে আসো। তাহলে আর যদি এই পাশে আসে তাহলে ডান পাশে কি থাকবে বলেন? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট উপর উঠবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, নিচে যাবে কি বলো? পাই এম তো আগে থেকে ছিল, আর এই জেড ই স্কোয়ারটা নিচে চলে যাবে, জেড ইন্টু ই স্কোয়ার। So it is nothing but the desired equation that you are looking for, যেটা দিয়ে আমরা কি বের করতে পারবো? রেডিয়াস বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো ভাবো। ধরো তোমাকে বললাম সোডিয়াম পরমাণুর, অ্যাক্সিডেন্ট করছিলি নাকি তুই? বাইকের অবস্থা তো, ওটা চেঞ্জ করে ফেল, ডাস্টবিনে ফেলে দে। ওটা একটা অশিক্ষিত বাইকে পরিণত হয়েছে। এই ছোট্ট বন্ধুরা আসো। হ্যাঁ, যে বড় সূত্র দেওয়ান ফারদিন, ভয় পাচ্ছ? তোমার জন্য আছে কাঁচকলা চচ্চড়ি, তুমি এটা খেয়ে একদম পাওয়ার পেয়ে যাবা, ভয় নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখো, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাটা দিয়েই আমরা কি করতে পারবো? রেডিয়াস বের করতে পারবো যে কোনো পরমাণুর। তাহলে আমি একটু সমীকরণটা লিখি, এখানে কাজে লাগবে আমাদের এখন একটু আলোচনা করতে। এই যে দেখো, নিয়ে চলে আসছি। কত সৌন্দর্য পৃথিবী। এই যে, বল ভাই, এখানে তুই কি কি জানিস, কি কি জানিস না? এটা তুই সব জানোস, এটা তুই সব জানোস। কেমনে জানোস? দেখ ভাই, তোরে বলছে একজন সোডিয়াম পরমাণু রেডিয়াস বাইর করে দেন, তা তুমি তো জানো। এই যে ধরো, আমাকে যদি বলে সোডিয়াম পরমাণুর বহিস্থ স্তরের আর ইকুয়াল টু হোয়াট, রেডিয়াস কত, তুমি কি করবা জানো? বলো এন এর মান কত বসাবা এখন? বলো এন এর মান কত বসাবা সোডিয়াম পরমাণুর জন্য? এন এর মান কত? বলে বলে বলে, এ অশিক্ষিত সব। 3 বসাবো, থার্ড শেলে থাকে লাস্ট ইলেকট্রন। এইচ এর মান তো সবাই জানে, জানো না? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এপসাইলন নট, এটার মানও আমরা জানি, একটু পরে বলে দিতেছি। এই যে দেখ আছে এখানে সুন্দর করে লেখা আছে, এই যে এপসাইলন 8.854 10 টু দি পাওয়ার 12 কুলম্ব স্কয়ার নিউটন টু দি মাইনাস 1 মিটার টু দি পাওয়ার মাইনাস 1। এই জিনিস ফিজিক্সের সূত্র, মানে সমীকরণ, ধ্রুবক, আমাদের কোনো কাজ নাই, তাই আমরা বলতেছি এটা বলে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এটাকে বলে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তোমরা যখন স্ট্যাটিক চার্জ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বো, বাংলায় কি বলে জানি না, বলে জানো, স্থির তড়িৎ, তখন তোমাদেরকে এটা শেখানো হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এইটা একটা ধ্রুবক, এইটা একটা ধ্রুবক, তার মান জানো, পাই একটা ধ্রুবক, এম তো জানো 9.11 10 টু দি পাওয়ার 31 কেজি। জেড হচ্ছে কত হবে সোডিয়ামের জন্য? জেড কত হবে বাবা? 11 হবে, জানি আমরা। ইলেকট্রনের চার্জও জানি, বসাই দিলেই কাজ শেষ। বুঝছস? এখন তোরা কি একটা জিনিস বুঝতেছস? আমরা কেঁচো খুঁড়তে যেয়ে সাপ বের করে ফেলছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এখনো বোঝো নাই? তুমি চেয়েছিলে কোন একটা পরমাণুর ব্যাসার্ধ বের করতে। পরমাণুর ব্যাসার্ধ মানে কি বলতো? পরমাণুর ব্যাসার্ধ মানে কি বলেন? পরমাণুর ব্যাসার্ধ মানে কি নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে মানে কোন ডিস্টেন্স? প্রথম শক্তি স্তরের ডিস্টেন্স, নাকি দ্বিতীয় শক্তি স্তরের ডিস্টেন্স, নাকি তৃতীয় শক্তি স্তরের ডিস্টেন্স? হুইচ ওয়ান অ্যাকচুয়ালি মিন্স আর, আর অফ দ্যাট অ্যাটম, বলো তো? লাস্ট শেলের রেডিয়াস। মজার ব্যাপার হইছে যেটা, এই সমীকরণ দিয়ে যে কোনো পরমাণুরই যে কোনো শেলের রেডিয়াস বাইর করা যাবে। তোরা এখন আমার কথা বুঝছ নাই? আমরা চাইছিলাম তো শুধু লাস্ট শেলের রেডিয়াস বাইর করতে, এটা দিয়ে যে কোনো পরমাণুর যে কোনো শেলের রেডিয়াস বাইর করা যাবে।
লুক এট দ্যাট থিং, যদি আমার কাছে সোডিয়াম পরমাণুর প্রথম শেলের রেডিয়াস লাগতো তাহলে আমি কি করতাম, এন এর মান 1 বসাতাম, জেড এর মান এখন 11, জেড 11 বাট এন এর মান 1। মানে তুই যে কোনো পরমাণুর লাস্টের শেলের রেডিয়াস বাইর করতে চাইছিলি ভাই, তুই এখন এমন একটা সূত্র বানায় ফেলছিস যেটা দিয়ে যে কোনো পরমাণু যে কোনো শেলের রেডিয়াস বাইর করা যায়। বাড়ি যা, অশিক্ষিত, বোঝে না আমার কথা। আবরার মাহমুদ তাহা বলতেছে ভাই বিয়া করতে হবে। বাঙালির এটা নিয়ে এত শুল্কানি খাউজানি, এই কারণে এই ছোট্ট একটা দেশের জনসংখ্যা 18 কোটি ছাড়িয়ে গেছে। পড়ার বয়সে বিয়ে, কি যে একটা বেড়া ছাড়া একটা অবস্থা, আমি কইতে পারবো না বাবা, মানুষ হ মানুষ হ। ওকে, তো আমরা বুঝে গেলাম ওই সূত্রটা এখানে সুন্দর করে লেখা আছে। এই যে দেখো, আমি একটু মিলাই দেখাই যে মিলছে কিনা, পরে আবার তোমরা কবা যে এই যে কি প্রমাণ করলো, এ তো ওইলো না, এ তো ওইলো না, ওইছে না। মানে এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে এটাকে ফেলে দেই, ফেলে দেই, এটাকে নিয়ে চলে আসি মাঝখানে। এই যে দেখো মিলাই দেখো, এপসাইলন নট, ওই যে এপসাইলন নট এন স্কয়ার স্কয়ার এইচ স্কয়ার, এই যে আছে পাই এম জেড ই স্কয়ার, পাই এম জেড ই স্কয়ার। বুঝছো? আমার হাতে লেখা অনেক সময় বোঝো না, ফ্রেশ করে লেখা আছে আর কিছু না। এন কিভাবে 3 হয়? অহে অন্ধ, এখানে তো লেখা আছে সোডিয়াম পরমাণুর বহিস্থ স্তরের, বহিস্থ স্তর মানে কি, সোডিয়ামের লাস্টের শেল কোথায় আব্বু? 3 নাম্বার শক্তি স্তর না, এই জন্য অহে অন্ধ। ঠিক আছে, ডান। সহজ কাজটা হয়ে গেছে, এসআই পদ্ধতি, সহজ কাজটা হয়ে গেছে এসআই পদ্ধতি। এখন আমরা একটু কঠিন কাজে যাব, সিজিএস পদ্ধতি। এই যে এসআই পদ্ধতি এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ, ওই জিনিসটাই তোমাদেরকে যেটা দেখাইছি। এখান থেকে একটা মজার কাজ করব আমরা এখন, সেই কাজটা হচ্ছে দেখো, ভুলে গেছিলাম ওটা করার কথা, সরি, কি করলাম আমি এটা। দেখো তো একটা জিনিস এইখানে, আমরা এইটা কি লিখতে পারি, আর ইকুয়াল টু এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার থাকলো। তাহলে এখানে কি লেখা যায়, সরি এখানে কি লেখা যায়, এন স্কোয়ার বাই হচ্ছে জেড। দেখো তো, এই যে এই কাজটাই করছে, এন স্কোয়ার বাই জেডটাকে বাইরে নিছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এন স্কোয়ার বাই জেড বাইরে নিয়ে লাভ কি হলো জানো? লাভটা হয়েছে যেটা, এইটুকু পার্ট দুনিয়ার যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরের জন্য একই, অর্থাৎ আমরা এটাকে বলি কনস্ট্যান্ট। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? দুনিয়ার যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরের জন্য একই কনস্ট্যান্ট একটা পার্ট, বাইরে হচ্ছে ওইটা। তাহলে এবার আমরা যদি বলি অতএব প্রথম শক্তি স্তরের জন্য, প্রথম শক্তি স্তরের জন্য কোন একটা পরমাণুর প্রথম শক্তি স্তরের জন্য, ঠিক আছে, কি হবে বলতো? আর এর জায়গায় লিখবো আমরা আর1 ইকুয়াল টু, এই কনস্ট্যান্টের মান দিচ্ছি ধরো আর নট, এই কনস্ট্যান্ট টুকুর মান আমরা ধরে নিলাম আর নট। ধরতে কোনো আপত্তি আছে? আর নট মানে বুঝছো তো, মানে একটা কনস্ট্যান্ট পার্ট যেটা সব জায়গায় থাকবে, আর নট। ওকে, কোনো সমস্যা নেই। আর নট ইন্টু, আর নট ইন্টু কি আসবে বলতো? এন ওয়ান স্কোয়ার আসবে না? বুঝছো কি আমার কথা? বুঝছো তো নাকি? আর জেড তো আছে, আচ্ছা রাখলাম, সমস্যা নেই। এবার বলো তো আমরা কি বলবো জানো, এবার প্রথম শক্তি স্তরের জন্য তো হইলো, এবার আমি বলবো হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের জন্য। এই পাশে লিখি, দ্বিতীয় শক্তি স্তরের জন্য, দ্বিতীয় শক্তি স্তরের জন্য এবার কি আসবে আমাদের বলেন তো? আর ওয়ান এর জায়গায় আসবে হচ্ছে আর টু ইকুয়াল টু হচ্ছে আর নট ইন্টু এন ওয়ান এর জায়গায় কি আসবে, এন টু স্কোয়ার বাই হচ্ছে জেড। তারপরে একইভাবে আবার বলা যায় কি, তৃতীয় শক্তি স্তরের জন্য। ভাই আর বলতে পারতেছি না, টায়ার্ড হয়ে গেছি, বুঝছ তো কি বলতে চাচ্ছি। তৃতীয় শক্তি স্তরের জন্য আর থ্রি ইকুয়াল টু আর নট ইন্টু এন থ্রি স্কোয়ার বাই হচ্ছে কত, জেড। এই এন থ্রি মানে কিন্তু বেসিক্যালি থ্রি, এটা কি বুঝছো তোমরা? মানে এন ওয়ান মানে বুঝাচ্ছি প্রথম শক্তি স্তর মানে কত, এন এর মান 1, বুঝছো? এন টু বলতে বুঝাচ্ছি 2, আর কিচ্ছু না। এন টু বলতে বেসিক্যালি 2, এন থ্রি বলতে বেসিক্যালি 3। ভাই সোজা কথা হইতেছে, এন তম শক্তি স্তর যদি হয় তাহলে আমরা কি বলতে পারি একবারে, অতএব এন তম শক্তি স্তর যদি হয়
Rn ডিভাইডেড বাই R1, একটু করে দেখো তো কি আসে। Rn ডিভাইডেড বাই R1 করে দেখো কি আসে। তোমরা কি বুঝতেছো আমার কথা? আচ্ছা কমেন্টটা বন্ধ করে দাও, আমি দেখাই। আমরা সোজা কথা বলতে পারবো এরকম, তোরা কয়েকজন আসোস যে এমন কিল দেয়া দরকার। Rn ইকুয়াল টু হবে হচ্ছে ওই যে কনস্ট্যান্টটা ছিল ইনটু n স্কয়ার বাই কত z, আর R1 যদি হইতো তাহলে কত R0 ইনটু 1 স্কয়ার বাই z আসতো না। বুঝছো তো নাকি? মানে তুমি যত নাম্বার শক্তি স্তরে যাবা তত স্কয়ার রেটে রেডিয়াস বাড়তে থাকবে, এটা কি বুঝতেছো? বাকি সবই কনস্ট্যান্ট এখানে, R0 যা ওরও তাই, এই জেড জেড নিচে আছে ওরও নিচে জেড আছে, সব ঠিক আছে, n স্কয়ার হয়ে যাচ্ছে। বুঝছো সে বাপ? আচ্ছা আমি রিয়েল ডেটা দিয়ে বুঝাই। ধর R2 যদি লিখতাম তাহলে কত আসতো, R0 ডিভাইডেড বাই জেড ইনটু কত 2 স্কয়ার, তাই না? মানে এখানে আসতো কত 4। তাহলে R1 কত হবে R0 ডিভাইডেড বাই জেড ইনটু কত 1। বুঝিয়াছো কি এবার? তাহলে অতএব বলো তো R2 ইকুয়াল টু কত, R1 এর কত গুণ বলেন তো? 4 গুণ না? বুঝলে তো নাকি? ও কমেন্ট অন করো, কমেন্ট অফ করো, সরি। আবারও দেখো তো, এইখানে যদি আমরা R3 লিখতাম, এইখানে যদি আমরা R3 লিখতাম তাহলে এখানে কি আসতো, 3 এর স্কয়ার আসতো, n এর স্কয়ার মানে কত 9, আর R1 তো যা ছিল তাই। তাহলে এখান থেকে বলেন তো অতএব R3 কত আসবে, R3 আসবে কত R1 এর কত গুণ বলো? প্রথম যে রেডিয়াসটা ছিল তার কত গুণ, 9 গুণ আসবে না? বুঝতে পারতেছো? মানে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর কিরকম জানো, এরকম আর কি। দেখো আমি একটু ছবি আঁকার চেষ্টা করি, পারবো না আর কি, বাট লেট মি গিভ ইট এ ট্রাই। এটা ধরো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর কেমন জানো, এরকম 4 গুণ, রেডিয়াস হচ্ছে 4 গুণ হয়ে গেছে, এই যে। তাহলে তৃতীয় শক্তি স্তরটা কেমন, এই প্রথমটার আবার 9 গুণ, মোটামুটি এরকম। তার পরেরটা তাহলে কেমন, ওরে বাবারে কত গুণ আসবে জানো, 16, 16, 16 বোঝো? মিললে না, মিলছিল, মিলছিল, এই যে চলে এসছে। মানে স্কোয়ার রেটে বড় হইতে থাকে, তাহলে পরেরটা 25 গুণ। ও ভাই, ও ভাই আমি মাপ চাই, আর তো বড় করা যাইতেছে না, হইতেছে না, এটা হয় নাই, এটা ডিলিট। তোরা কি বুঝছিস বাবা? মানে স্কোয়ার রেটে জিনিসটা বড় হইতে থাকে আর কি। ওকে ঠিক আছে, ম্যাথ আজকে করাবো না, আজকে থিওরি ভালো করে বোঝো। যেমন তোমরা ভেলোসিটির ব্যাপারটা যত সুন্দর করে বুঝছো, যে নিউক্লিয়াসের কাছের ইলেকট্রনের ভেলোসিটি অনেক বেশি হয়, দূরে যত যাবে তত ভেলোসিটি আস্তে আস্তে কমে আসবে। কেন? ইলেকট্রন তো বেশি টানতেছে না, ওরা তো জোরে ছোটার দরকারটা কি? তো একই ভাবে আজকে খুব ভালো করে কনসেপ্ট বোঝো, মাথা ক্লিয়ার রাখো, ঠিক আছে? তোমাদের সেকেন্ড ইয়ারের ভাইয়াদের যেমন ক্লাস দেখবা, এখন ক্লাস তাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা নিলেও তাদের কান্নাকাটি লাগে না। কেন? ওরা এতদিন বিল্ড হইছে, বুঝছো? তো তোমরা শুরুতে যেভাবে করো এভাবে করো আর কি, কিছু ক্লাস আছে খুব আস্তে আস্তে যেতে হয়। ওকে, কারণ কি কেমিস্ট্রির মধ্যে তো পুরো ফিজিক্স আলোচনা করতেছি, তাই না? এই তো ঝামেলা। আচ্ছা এইবার দেখো, এবার আমরা যে কাজটা করব সিজিএস পদ্ধতিতে করব। আগে যে কাজ করছি এসআই পদ্ধতিতে, এবার করব হচ্ছে সিজিএস পদ্ধতিতে। সো হালকা হালকা এদিক ওদিক একটু একটু এদিক ওদিক যাবে, আর কিছু না আর কি, বাট মোস্টলি কাজটা সেমই থাকবে। সো আমরা একটা কাজ করি, এবার একটু ওই পেজের কপি করে নিয়ে আসি এই লেখাগুলো, এইটাই আমাদের কাজে লাগবে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। সো এখানে জাস্ট বসাই দিলে হয়ে যাচ্ছে, সময় বেঁচে যাবে। কন্ট্রোল ভি, ডান। সেম এই কনসেপ্ট গুলো সেম, যে কেন্দ্রবিমুখী বল ওদিকে, কেন্দ্রমুখী বল এদিকে। প্রতিটা ইলেকট্রনের চার্জের মান ধরে নিছিলাম ই, ইলেকট্রনের ভর হচ্ছে এম, প্রতিটা প্রোটনের চার্জের মানও সেম হবে, তাহলে ইলেকট্রনের ই ধরা যাবে। পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে জেড, নিউক্লিয়াসের মোট চার্জ হবে জেডি, একই কথাই আর কি, ঠিক আছে? তো যারা বোঝো নাই আগের বার, তারা আরো একটা সুযোগ পাচ্ছ বুঝে নেওয়ার আর কি। ওকে, এইবার আমরা কিছু রূপান্তর দেখব। এখানে লেখা আছে প্রয়োজনীয় রূপান্তর সমূহ। খেয়াল করো, কুলম্ব ফোর্স এফসি যেটা আমরা শিখছিলাম ছোটবেলায়, কে ইনটু কিউ1 কিউ2 বাই হচ্ছে আর স্কয়ার, ওই কে এর জায়গায় এখন দেখতে পাচ্ছি ওইখানে কি থাকে, 1/4 পাই এপসাইলন নট থাকে, ইনটু কিউ1 ইনটু কিউ2 বাই হচ্ছে আর স্কয়ার, এরকম থাকে। ওই কেটাকে আমরা ছোটবেলায় যেটা দেখছিলাম এরকম, এখন ভেঙে ছুটে বলতেছে কে মানে আসলে এইটা। এখন এই মানটা কত, এই মানটা তোমরা জানো হয়তো বা, 9 × 10⁻, কত বলেন তো? 9, তাই না?
তারপরে একক কি এটার, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এখন তোমার যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে সেই জিনিসটা হচ্ছে এই মানটা কোন পদ্ধতিতে, একটু তাকায় দেখো তো এই মানটা কোন পদ্ধতিতে। এসআই, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, মানে এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে মানটা আছে। এখন এই ফর্মুলাটা তুমি যখন সিজিএস এ ইউজ করবা তুমি তো এই মান ইউজ করতে পারবা না। কেন পারবা না? কারণটা হচ্ছে একটু দেখো, আমি তোমাদেরকে আগে একদিন মনে হয় বুঝাইছিলাম, আবার একটু বলি। ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখন কেউ একজন যদি এই ভেলোসিটির মানটা জানতে চায় সেন্টিমিটার পার সেকেন্ডে, তাহলে তার আদি বেগটা কত বসাইতে হবে, সেন্টিমিটার পার সেকেন্ডে বসাইতে হবে। তার মন চাইতেই পারে। তখন টাইমটা বসাইতে হবে অবশ্যই সেকেন্ডে, আর জি এর মান কিন্তু 9.8 বসালে হবে না, তখন কিন্তু বসাইতে হবে কত জানো, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা বসাইতেই হবে। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? সো জি এর ভ্যালুটা, জি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালুও চেঞ্জ হয় ডিপেন্ডিং আপন দা ইউনিট সিস্টেম, যে তুমি কোন পদ্ধতিতে আসলে হিসাব করতে চাচ্ছ। বুঝছো আমার কথা? এই জিনিসটাই কেউ যদি ফিট পার সেকেন্ডে বাইর করতে চায় তাহলে জি এর মান কত বসাইতে হবে, মনে আছে আমি বলছিলাম আগে? বলো তো, যদি ফিট পার সেকেন্ডে বাইর করতে চাই তাহলে তখন জি এর মান কত বসাইতে হবে, এফপিএস পদ্ধতিতে যাওয়া লাগতেছে, তখন কত জানো, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আগে একদিন প্রমাণ করে দেখাইছিলাম একক রূপান্তরের ক্লাসে মনে হয়। সো এনিওয়ে, এখন আমরা যে কাজটা করবো একটা কঠিন কাজ, সেই কাজটা হচ্ছে তোমার এই যে ইয়ার মানটা কি বলে কে এর মান, এই মানটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এই মানটাকে আমাদের কনভার্ট করতে হবে সিজিএস পদ্ধতিতে। চলেন করি, কি করা যায় বুদ্ধি দাও, কি করা যায়। দেখো, আমরা জানতাম কে ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, তাই না? তাহলে এখন ঘটনা হচ্ছে, দেখো এটাকে আমি লিখতেছি হলো 9 ইন্টু 10⁹ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 9 ইন্টু 10⁹, এখানে একটু কল্পনা করো তুমি 1 নিউটন ছিল, এখানে কল্পনা করো 1 নিউটন ছিল, 1n, এই যে ব্র্যাকেট দিলাম, আবার কি আছে 1 মিটার স্কোয়ার, এই যে ফাঁকা ফাঁকা করি, 1 মিটার স্কোয়ার আছে, আবার কি আছে, আচ্ছা এটাকে একটু দূরে নিয়ে যাই, এই যে 1 মিটারের হোল স্কোয়ার আছে, এইভাবে চিন্তা করো। তোমাদের কি কার কোনো আপত্তি আছে এতে? বইলো কিন্তু। আবার এখানে ধরো 1 কুলম টু দি পাওয়ার -2, সো এই -2টাকে বাইরে নিয়ে যাই, জাস্ট 1 কুলম ছিল, চিন্তা করো, আর পাওয়ারে ছিল হচ্ছে -2। বুঝছিস? না কোনো সমস্যা নেই, ঠিক আছে, লক্ষ্মী বাচ্চা বাচ্চা। এখন আমরা পরের লাইনে একটা কাজ করব, যা কিছু আছে সবকিছুকে রেখে দিব, কোনো সমস্যা নেই, শুধুমাত্র শুধুমাত্র নিচে যাবে হচ্ছে এই বস্তুটা। তাহলে তখন কি হবে বলো তো, চার্জে -2 আর থাকবে না, শুধুমাত্র চার্জ হবে স্কোয়ার। কথা কি বোঝা গেছে? আচ্ছা বুঝছো। তাহলে এবার একটা কাজ করি, চলো দেখো 9 ইন্টু 10⁹ তো আছে এখানে, ওটা নিয়ে করার কিছু নাই। 1 নিউটন, এটাকে সিজিএস এ যদি নেই, তোমাদের কি মনে পড়ে 1 নিউটন মানে সিজিএস এ কত? বলেন তো 1 নিউটন মানে সিজিএস এ কত সিজিএস পদ্ধতিতে? 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। এই তো মনে আছে। তোমরা কি বুঝতে পারছো একক রূপান্তরের ক্লাস কি পরিমাণে কাজে লাগতেছে? হ্যাঁ, আচ্ছা এইটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আমাদের আর কি লাগবে, আর কি কি কনভার্ট করা লাগবে দেখি। সেটা হচ্ছে মিটারকে কনভার্ট করা লাগবে। তো বাচ্চা কনভার্সন সবাই জানে, 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। আর কি কনভার্ট করা লাগবে বলো, আর কি কনভার্ট করা লাগবে? কুলমকে কনভার্ট করা লাগবে। এখন বলো 1 কুলম, এটা তো এসআই পদ্ধতিতে চার্জের একক, সিজিএস পদ্ধতিতে চার্জের একক কত, মানে একক কি জানো?
সিজিএস পদ্ধতিতে চার্জের একক হচ্ছে ইএসইউ, আর্গ না বাবা, আর্গ হচ্ছে শক্তির একক। তাহলে ইএসইউ 1 কুলম্ব মানে কত ইএসইউ জানো? 3 × 10⁹ এত, সরি ব্র্যাকেট দিলাম কেন, এত ইএসইউ। এখন কথা হচ্ছে ইএসইউ মানে কি? ইএসইউ মানে কি কেউ জানো? এই ইএসইউ এর মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রনিক স্ট্যাটিক না, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক, এসটিআইসি। আমি আর লিখলাম না তাহলে, যেহেতু অনেকেই জানো। ঠিক আছে, কলেজে হয়তো বা দেখছো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আশা জাগে বুকে যে দেশ দিয়ে কিছু একটা হবে। গত বছরও এইসবের রেসপন্স ছিল না পোলাপাইনের। আচ্ছা, তো 1 নিউটন মানে হচ্ছে, এখানে তাহলে কত লিখবো আমরা? 10⁵ এর পরে লিখে দিব ডাইন, DYNE, ডাইন, ইনটু এখানে কি হবে? 1 মিটারের জায়গায় লিখবো 10⁵ সেন্টিমিটার, এই পুরোটার উপরে যাবে একটা স্কোয়ার, ডিভাইডেড বাই কি আসবে? 1 কুলম্ব। এইটার জায়গায় লিখবো আমরা 3 × 10⁹ 9 এত ইএসইউ। এর পাওয়ারে কিন্তু একটা কি স্কোয়ার, এবং এইটার উপরে একটা স্কোয়ার আছে, বুঝছো? কিন্তু বুঝছো কি আমার কথা? হ্যাঁ, তোমরা অনেক ভালো, অনেক লক্ষ্মী। ঠিক আছে, শুধু ক্লাসের মধ্যে আগডুম বাগডুম বলো, অডিও অডিও শোনা যাইতেছে না, ভিডিও দেখা যাইতেছে না, এগুলাই বলো তোমরা। তোমাদের সিনিয়র ব্যাচ আবার বলে না এগুলা কেন? ওদের শিক্ষা হয়ে গেছে যে শিখর ক্লাস কি, এই একটা ক্লাস মিস গেলে কি হয়, কলেজে আর ফুটানি মারা যায় না, বুঝছো? কিন্তু শিখর ক্লাস মনোযোগ দিয়ে করলে কলেজে খুব ফুটানি মারা যায়। শুধু কলেজে ফুটানি না, বোর্ড অ্যাডমিশন টেস্ট ইনশাল্লাহ ফাড়ায় ফেলা যাবে আর কি। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে, এটা একটু নিজেরা ক্যালকুলেশন কর বাবা, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। এই বাচ্চা ক্যালকুলেশন কে করে? আচ্ছা, আমি একটু করি, তাও দেখো। সেটা হচ্ছে, এখানে আছে তো 9 × 10⁹, আবার 5, 9 আর 5 14, আর এখানে কত আসবে? স্কোয়ারটা এর উপরে গেলে আরো একটা 4, তাহলে 4 আর 5 9, 9 আর 9 18, তাহলে এখানে লেখা যাবে 9 × 10⁻, কত? 18। এককটা পাশে লিখে ফেলি, ডাইন ইনটু সেন্টিমিটার স্কোয়ার থাকলো, ডিভাইডেড বাই এখানে কত আসে দেখো তো, এই স্কোয়ারটার কারণে এটা হবে 9, এই স্কোয়ারটা এর উপরে বসলে আসবে 10⁻, কত? 18। নিচে থাকবে ইএসইউ স্কোয়ার। সো what it gives you, nothing but কাটাকাটি, এত কষ্টের ফলাফল কাটাকাটি করে 1। সো আমরা এখানে লিখে দিব যে এই বস্তুর মান হইতেছে 1, তারপরে একক এখানে যা আছে তাই বসায় দাও, 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার ESU⁻²। এবার খেয়াল করে দেখো ভাই, এই যে কে কে এর মানটা এসআই পদ্ধতিতে যখন ছিলাম তখন এখানে ছিল নিউটন, ওইখানে আছে ডাইন যেটা সিজিএস পদ্ধতিতে বলের একক, আর এটা এসআই পদ্ধতিতে বলের একক। এখানে ছিল মিটার স্কোয়ার, এখানে আছে সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের এককের স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের এককের স্কোয়ার। এটা কি কুলম্ব টু দি পাওয়ার ছিল -2, মানে ওদের চার্জের এককের পাওয়ারে ছিল -2, এখানে এদের চার্জের এককের পাওয়ারে -2, বুঝিয়াছো? সো এভরিথিং রিমেইন সেম, বাট জাস্ট ভ্যালুটা হয়ে গেছে কত? 1। বুঝছস কি বাবারে? হ্যাঁ, এই প্রমাণ আসতে পারে, এই প্রমাণ আসতে পারে। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা বুঝে গেলাম যে আমাদের এটা একটা প্রয়োজনীয় রূপান্তর, যে কে এর মানটা 9 × 10⁹ ইউজ করা যাবে না যদি সিজিএস পদ্ধতিতে কাজ করতে চাই। আচ্ছা, এই কথাটা একটু মনে রেখো তোমরা, খুবই কাজে দেবে যদি জীবনে বড় কিছু করতে চাও, বড় একটা লাভ দাও। এখনই দিও না, হাতের মোবাইলটা পড়ে যাবে, তা মাথায় রেখো। 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ। বিভিন্ন জায়গায় বিভিন্ন মান লেখা থাকে, ভালো করে লিখে দিছি, যেটা আমরা একটু আগে ইউজ করছি। এই যে 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। হ্যাঁ, দাও, লাভ দাও। কারে লাভ দিবা? আমারে দিবা? লাফ লাফ, এই যে এইটা দিতে বলছি। আচ্ছা, 1 ইএমইউ মানে হচ্ছে 3 × 10 ইএসইউ। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, সেই বাড়ির কাজটা হচ্ছে তোমরা একটু বের করে দেখাবো আমাকে যে 1 কুলম্ব এটা মানে কত, 1 কুলম্ব এটা মানে কত ইএমইউ, এটা একটু বের করে দেখাবা। 1 কুলম্ব মানে কত ইএমইউ, এটা বাসায় করে দেখাবা। ইএমইউ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইএমইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এইটাও চার্জের একক, ইএসইও যেমন চার্জের একক, ইএমইউ চার্জের একক, দুইটাই এসআই পদ্ধতিতে চার্জের একক। বুঝিয়াছো? হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করো, যদি ডাম্ব টু দি পাওয়ার ডাম্বেস্ট হইতে চাও তাহলে এখনই চ্যাট জিপিটি ইউজ করো, বিকজ
ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ সোসাইটি, যখন আমরা সব নিজে চিন্তা করে বের করতাম, তারপরে একটা সোসাইটি আসলো যারা বই পাইলো, বই পড়ে শেখা শুরু করলো। তারপরে আরেকটা সোসাইটি আসলো গুগল সার্চ করে বের করে ফেলে, সব নিজে চিন্তা করে না। তারপরে আরেকটা সোসাইটি আসলো, যেটা তোমরা ইনফ্যাক্ট, যারা হচ্ছে চ্যাট জিপিটি তে জিজ্ঞাসা সব বের করে ফেলে, নিজে চিন্তাই করে না। সো দিনে দিন স্মার্ট হবে না, ডাম টু দি পাওয়ার ডাম বেস্ট হয়ে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা অনেকে এখনই করে ফেলতেছে, গুড, আমি আর কিছু বলবো না। সো 1 কুলম মানে কত ইএমইউ এর হিসাবটা একটু নিজেরা করবো আর কি, খুব সুন্দর। আচ্ছা তোমরা কি একটা জিনিস টের পাচ্ছ, এখানে এখানে মানগুলো দেখে কি কিছু মনে হচ্ছে, মনে কি কিছু ভাসে, মানে যে এখানে কিসের সাথে একটা সম্পর্ক আছে? বলেন তো, কিসের সাথে সম্পর্ক আছে বলো? আলো, আলো, ওরে আলোর মা, আলোর মা তো মরে গেছে। এখানে আলোর একটা ব্যাপার আছে, একটু ভাই বলছে কেন মানটা এত সুন্দর ক্লোজ আলোর বেগের, কখন আলোর বেগের 10 গুণ, কখন আলোর বেগের 100 গুণ, কাহিনী কি ভাই, 10 আর 100-র কাহিনী কি? আচ্ছা চিন্তা করো। যাই হোক, এবার আমরা সিজিএস পদ্ধতিতে পরমাণুর ব্যাসার্ধ বাইর করতে পারবো, যেটা বাইর করার জন্য আমাদের এসআই পদ্ধতিতে যে ব্যাসার্ধটা বাইর করছিলাম ওইটারই কনসেপ্ট কাজে লাগবে, আর কিছু না আর কি। সো এখান থেকে চলো আমরা কিছু জিনিস নিয়ে যাই আর কি। এখান থেকে আমরা বেসিক্যালি সবই নিয়ে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, চলো ওইখানে যাই দেখবো না কি লাগে আর কি লাগে না। আগে ফাইসি টোকাই নেই, বাঙালি না, আগে টোকায় মারি দে, কথা বলিস না। এই যে চলো এখন দেখো কি কি ফালাই দিব আমরা, আমাদের কি কি কাজে লাগবে না দেখি। এটা ফেলে দেই, এটার কোনো কাজ নাই, ফেলে দাও। আচ্ছা এটুকু আমি আবারও কষ্ট করে লিখি তোমাদের, তাহলে আরো একবার কনসেপ্ট খোলাসা হোক, যারা আগের বার বোঝো নাই দেখি তারা আরেকবার বোঝার সুযোগ পাক। জানার অধিকার আছে সবার, প্রতিটি শিশুর, দেখো কিন্তু এরা তো শিশু না, এরা তো শতান। পরমাণুতে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ ধরে নিলাম আবার আমরা আর, শেষ শক্তি স্তরে কোন একটি ইলেকট্রনের জন্য আমরা কি লিখতে পারবো, এই বস্তুটা লিখতে পারবো। তুমি এত বড্ডা বড্ডা করে লিখছো কেন, তোমাকে এত বড্ডা বড্ডা করে লিখতে বলছি কেউ? কোনো দরকার আছে এটা? এটা ছোট করে দাও। এবার দেখো মান বসাও। হোয়াট ইজ এফসি? কুলম্ব ফোর্স। তাহলে কুলম্ব ফোর্স কত জানি আমরা, 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ অফ নিউক্লিয়াস ইনটু কিউ অফ ইলেকট্রন বাই হচ্ছে রেডিয়াস স্কয়ার। একটু আগে দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা ইকুয়াল টু হচ্ছে তোমার কি হবে, এম ভি স্কয়ার বাই হচ্ছে আর। তাহলে এখান থেকে উভয় পক্ষে কিছু কাটাকাটি ফাটাফাটি করো, আর কাটো স্কয়ারের সাথে, নাইস। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো, আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ নিউক্লিয়াস কত জানি জেড ই, আর ওটা ই, তাহলে একবারে লিখে দিচ্ছি জেড ই স্কয়ার বাই হচ্ছে কি থাকে তোমার আর, ইকুয়াল টু হচ্ছে তোমার এম ভি স্কয়ার। সো এই ইকুয়েশনে এখনো ওই ঝামেলা আছে। এই ইকুয়েশন দেখে যদিও মনে হচ্ছে এটা দিয়ে তুমি রেডিয়াস বাইর করতে পারবে, বাট আলটিমেটলি পারবা না। কেন পারবা না, কারণটা কি, কি সমস্যা বলেন এখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, এখানে কিসের প্রবলেম আছে বলো। ভি জানি না, শাবাশ, ভেরি গুড, ফেরোশাস। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এবার কি লিখবো আমরা, আমরা এবার যেটা লিখবো সেটা হলো বলদের মডেল থেকে পাই, সরি বোরের মডেল থেকে পাই, দুঃখিত। ওকে হ্যাঁ, এবার বলবো যেটা বোরের মডেল থেকে পাই, বলেন বোরের মডেল থেকে কি পাই আমরা, আগের কথাটাই পাই, mvr ইকুয়াল টু হচ্ছে nh বাই হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে একবারে তাড়াতাড়ি বের করে ফেলো, তোমার r ইকুয়াল টু কত হবে, r ইকুয়াল টু হচ্ছে তোমার, সরি r ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার nh বাই টুয়াইস পাই mr, সহজ জিনিস। সরি r ইকুয়াল টু কেন বের করলাম, v ইকুয়াল টু বের করতে হবে, চলে যা, v ইকুয়াল টু nh বাই টুয়াইস পাই mr, বুঝেছো? দুঃখিত। তাহলে এবার ভি স্কোয়ার বাইর করি, চলো এখানেই মেরে দেই। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, আমি একই জিনিস কিন্তু দুইবার করতেছি, জাস্ট কয়েকজন আসো বোঝো নাই তাদের জন্য আবারও করতেছি। সো ফিল স্পেশাল ফর ইউ, যে তোমাকে, তোমার জন্য আমি আরো একবার দেখাচ্ছি। এটা
এই মানটা আমরা নিয়ে বসাবো কোথায়? 1 নাম্বার সমীকরণে। তাহলে এবার আমরা যেটা লিখবো, অতএব 1 নাম্বার সমীকরণ থেকে পাই কি পাবো? এই যে দেখেন 1/4 পাই এপসাইলন নট থাকলো। ও ভালো কথা, এই বস্তুটা কি টেনে নিয়ে বেড়ানোর দরকার আছে আমাদের? বলো তো, এই বস্তুটা কি টেনে নিয়ে বেড়ানোর দরকার আছে? ওটার মান তো আমরা জানি 1, ওটা তো ফেলে দিব। সরি, মাই ব্যাড, আমি ভুলে গেছিলাম, এটা ফালাই দিলাম, ওটার দরকার নাই। এবার আমরা লিখবো হচ্ছে জেড ই স্কোয়ার থাকলো ডিভাইডেড বাই হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে এম থাকবে। এবার ভি স্কোয়ারের মানটা হচ্ছে ওইখানে আছে। এত কষ্ট কেটা করে কপি, ওফ যন্ত্রণা রে। কপি, চলে এসো। এই যে তোমাকে একটু বর্ণ পরিবর্তন করে দেই, সুন্দর লাগবে, নাইস। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এবার আবার কি করতে হবে? আবার কাটাকাটি ফাড়াফাড়ি করো। এই আর এর সাথে এই স্কোয়ারটা কাটে, এই এম এর সাথে এই স্কোয়ারটা কাটে, আর কি কাটে? আর কি কাটে? আর তো কিছু কাটে না। আর কিছু কি কাটে বলো? না, আর কিছু কাটে না। তাহলে এখন যেটা করব আমি, সেটা হচ্ছে এই বস্তুকে একটু কপি করে নিয়ে যাই, তাহলে আবার ঝামেলা হবে। ওই জায়গায় যে লিখতে যে আউলায় ফেলাবো। আচ্ছা, কন্ট্রোল ভি, চলে এসো উপরে। এই যে দেখো, এখান থেকে আমরা কি লিখবো তাহলে? ফাইনালাইজ করে লিখবো হচ্ছে, এখানে লেখা যাবে জেড ই স্কোয়ার, না সরি, এখানে যে একটা আর আছে এটাকে বামে পাঠিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কি থাকে উপরে? এন স্কোয়ার এইচ স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে 4 পাই স্কোয়ার এম, এম থাকে কিন্তু এম স্কোয়ার না, জাস্ট এম। আর এই জেড ই স্কোয়ার নিচে যাবে, জেড ই স্কোয়ার। দ্যাটস ইট, দ্যাট ইজ ইওর ইকুয়েশন। সো লেটস চেক যে মিলছে কিনা। এটা হচ্ছে আমাদের রেডিয়াস, যেটা হিসাব করে বের হইছে। এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার, নিচে 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার, এম জেড ই স্কোয়ার, এম জেড ই স্কোয়ার। ইউপস, ডান। মনে রাখবো কিভাবে? হাতে কয়েকবার লিখলেই মুখস্থ হয়ে যাবে, বুঝছো? কচি মস্তিষ্ক তোমাদের, তোমরা বিশাল বড় ব্যবসায়ী হবা। একজনের সাথে এক কথা বলছো আজকে, 10 বছর পরে হলো মনে পড়ে যাবে, ওই বেটা ওইটার দাম এটা কইছিল। না না, ও কন্ডিশন এটা দিছিল, হ্যাঁ হবে না। মুভি টুভি দেখো না, নায়কদের সব মনে পড়ে যায়। আর যারা বোকা থাকে, সিনেমার সবচেয়ে ফানি ক্যারেক্টার, সে কি করে? কিছু মনে রাখতে পারে না। আমি কি ভাত খাইছি, ভাত কেবল খেয়েছি কিন্তু মনে নাই আমি কি ভাত খাইছি। সো ইট ইজ ইয়োর চয়েস ওয়েদার ইউল বি আ স্মার্ট গাই অর এ স্টুপিড ডাম্ব গাই। কিভাবে মনে রাখবো? মনে রাখবি কিভাবে জানিস না তুই? পড়বি, একই জিনিস বারবার পড়বি, বারবার লিখবি, বারবার পড়বি, বারবার লিখবি, অঙ্ক করবি, তোর মাথার মধ্যে এমনি অটো সেট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য সিস্টেম। অধ্যাবসায়, পারসিভিয়ারেন্স, এটা লাগবেই, মাস্ট। সো দ্যাটস ইট, উই হ্যাভ গট ইট, পেয়ে গেছি। এখান থেকে একই রিলেশনই দেখানো যায়। সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে তাহলে একটা কাজ করি, সেটা হলো দেখো আর ইকুয়াল টু, তাহলে এন স্কোয়ারটাকে বাইরে নিচ্ছি, এইচ স্কোয়ার কনস্ট্যান্ট, এইচ স্কোয়ার কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ারও কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ই স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে আবারও দেখো তো কত থাকতেছে? এন স্কোয়ার বাই জেড। তার মানে এই ক্ষেত্রে একই রিলেশনই হোল্ড করবে, বুঝিয়াছো? না না, এবার কেন্দ্রে দিব, সত্যি কেন্দ্রে কেন দিবি? কেন্দ্রে দিবি, বুঝিয়াছো? তার মানে আমরা বলতে পারি, বলতো R6 কি হবে? R1 এর কত গুণ বলেন? R6 মানে ষষ্ঠ শক্তি স্তরে যে ব্যাসার্ধ, এটা R1 এর কত গুণ হবে? 36 টাইমস। কোন একটা সার্টেন পরমাণুর জন্য এটা 36 টাইমস হবে, বুঝাছো? ওকে, সো এইটার জন্য এই যে প্রত্যেকটা রাশির মান আছে, তবে একটু সাবধান। আগের বার আমরা যে মানগুলো লিখছিলাম সেই মানগুলো কিন্তু তোমাদের পরিচিত ছিল। এই যে মানগুলো সবই পরিচিত, এই মানগুলো সবই পরিচিত তোমার, তাই না? বুঝেছো? আচ্ছা, কিন্তু এইখানে যে মানগুলো আছে এগুলো দেখো অনেকগুলো তোমার পরিচিত না। যেমন ধরো এই মানটা, কেন এই মানটা আছে কোন এককে? আর্গ সেকেন্ডে। ই এর মানটা ইএসইউ তে আছে। ওই যে একটু আগে তোমাদেরকে লিখে দিছিলাম কুলম থেকে ইএসইউ তে কেমনে যায়, নিজেরা করতে পারবো। 1 কুলম মানে কত ইএসইউ বলেন তো, মনে আছে কিনা দেখি? 3 × 10 টু দি পাওয়ার কত? 3 × 10 টু দি পাওয়ার কত? 9। হ্যাঁ, ইএসইউ। সো এটা কনভার্ট করার পর এটা আসছে এম এর মান। দেখো এবার কিন্তু আর কেজিতে নাই, এবার কত? গ্রামে। এই কারণে আগের বার ছিল 10 টু দি পাওয়ার -31,
এবার কিন্তু 10 টু দি মাইনাস 28। পায়ের মান আগেরটাই আছে ভাইবোন, আবার পায়ের মান সিজিএস পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, জেড এর মান তো 1 হবে যদি হাইড্রোজেন পরমাণু হয়, আর এন এর মান 1 হবে যদি হাইড্রোজেন পরমাণু হয়, যদি হাইড্রোজেন পরমাণু হয়, না হলে তো আর হবে না। সো আগের বারও কিন্তু একই কথাই, যে এখানে জেড এর মান 1 সবসময় যে হবে তাও না, এই যে এন এর মান 1 হবে যদি হাইড্রোজেন পরমাণু হয়, ঠিক আছে। আচ্ছা, এবার শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তোমরা রেডিয়াস বাইর করা দেখলা, লাস্ট কথা আজকের, সেটা হচ্ছে এই যে তোমরা রেডিয়াস বের করছো, সেই রেডিয়াসের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে বিশাল বড় একটা গলদ আছে, গলদ। সেই গলদটাকে কেউ ধরতে পারবা? বলো তো। এইখানে একটা কিন্তু আছে, কথাটার মানে হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করলাম সেখানে একটা ঝামেলা আছে না। ভেলোসিটি নিয়ে ঝামেলা না, ভেলোসিটি তো ব্যবস্থা করেই দিল বোর। সেটা হচ্ছে একটা জিনিস শোনো। আচ্ছা, আমি আগের একটা জায়গা থেকে একটু কপি করে নিয়ে আসি, তাহলে ভালো হবে, বুঝাইতে সহজ হবে। এটারই কপি করি। দেখো, তুমি একটু আগে যে কাণ্ডটা ঘটাইছো, সেই কাণ্ডটা হইতেছে, ধরো এটা কোন একটা পরমাণু, আই ডোন্ট নো, মেবি সোডিয়াম, মেবি হোয়াটএভার। এদের জন্য এইটার ব্যাসার্ধ যখন তুমি বাইর করতে গেছো, তখন কি করছো? এই ইলেকট্রনটার সাথে ইন্টারাকশন বাইর করছো কার বলো তো? এই ইলেকট্রনটার সাথে ইন্টারাকশন বাইর করছো নিউক্লিয়াসের, তাই না? তোরা কি বুঝছিস আমার কথা? ওই লাস্টের শেলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ইন্টারাকশন বাইর করছে। ইন্টারাকশন বুঝো তো বাংলায় কি বলে জানি না, মিথস্ক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া। তোমরা একটা জিনিস ইগনোর করছো, বলো তো কি? একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস ইগনোর করছো। আবুল কালাম ধরে ফেলছে, আবুল কালাম ধরে ফেলছে। যে জিনিস ইগনোর করেছো সেটা হলো বন্ধু, এই ভিতরকার শক্তি স্তর গুলাতে তো ফাঁকা ছিল না। আরে বোকা, বোঝে না। আরে বোকারে, বোঝে না। ভিতরের শক্তি স্তর গুলো তো ফাঁকা ছিল না রে মনু। যদি ফাঁকা না থাকে, তার মানেটা কি জানিস? তার মানে হলো এই ইলেকট্রন ওই ইলেকট্রন, এই দুইজন মিলে ওই ইলেকট্রনের প্রতি কোন দিকে বল প্রয়োগ করতেছে আমাকে একটু বলেন তো, বলেন। এই ইলেকট্রন এ তো নিউক্লিয়াসের টানে কাছে আসতে চাচ্ছে, বাট এই ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, বলো কি করতেছে? একে বাইরের দিকে পুশ দিচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? বাইরের দিকে পুশ দিচ্ছে, কেন্দ্রের বাইরের দিকে। তোরা মনে হয় বুঝিস না আমার কথা। বিকর্ষণ করতেছে, ওকে নিউক্লিয়াসের কাছে আসতে দিচ্ছে না। এই ইলেকট্রন ওকে বাইরের দিকে ঠেলা দিচ্ছে, এই তুই ওদিকে যা, দূরে গিয়া মর, কাছে আসিস না। এ আবার ওকে বাইরের দিকে ঠেলতেছে। এখন কথা হচ্ছে এই বিকর্ষণ বলগুলো, এটাকে আমি নাম দিলাম রিপালশন 1, এটাকে নাম দিলাম রিপালশন 2, এটাকে নাম দিলাম রিপালশন 3। আর মানে বোঝাচ্ছে রিপালশন। সো ব্যাপারটা হচ্ছে যেটা তোমার হিসাবে আসছে যে ইলেকট্রনটা এখানে থাকার কথা, বাস্তবে তুমি যখন এটা হিসাব করছো, একটু আগে যখন হিসাব করছো, তখন এটা করার সময় তুমি কি ডটেড লাইনের যে রিপালশন গুলো, এগুলো চিন্তা করছিলে না করো নাই বলো? তুমি তো হিসাব করো নাই, যার ফলে তোমার হিসাবে আসছিল যে ইলেকট্রনটা এখানে থাকবে। বাস্তবে কি ইলেকট্রন ওইখানে থাকবে নাকি তার চেয়ে বাইরে যাবে বলতো? বাস্তবে যেটা হবে, দ্যাট ইলেকট্রন উইল বি, চলে গেছে, ওখানে থাকতে, ও থাকতে চাইছিল এখানে, সরাই এখান থেকে, ধাক্কা দিয়ে সরাই দিবে, বাইরের দিকে চলে যাবে। সো ইলেকট্রনের পজিশন আসবে এরকম কোন একটা জায়গায়, এরকম কোন একটা জায়গায় এসে চলে যাবে। এক্সপেক্টেড রেডিয়াস যেটা একটু আগে আমরা করলাম, এটাকে যদিও বোর রেডিয়াস বলে, বোরের সূত্র থেকে বের করা রেডিয়াস, এই জন্য বলে বোর রেডিয়াস বা কিছু একটা। মানে যে বোর রেডিয়াসটা আমরা বের করলাম, বাস্তবের রেডিয়াস তার চেয়ে অনেক বড় হয়।
তাহলে জেনে রাখো, সেটা হচ্ছে যে আর এ ইজ গ্রেটার দেন আর বি। আর এ বলতে কি বুঝাচ্ছি? আর এ বলতে বুঝাচ্ছি অ্যাকচুয়াল রেডিয়াস, প্রকৃত ব্যাসার্ধ। আর এই আর বিটা বলতে কি বুঝাচ্ছি? বোর ব্যাসার্ধ। তোরা কি বুঝছিস আমার কথা? এখন ঘটনা হচ্ছে এই যে ঘটনাটা, কি ঘটনা এটা? কোন একটা পরমাণুর ভিতরকার শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক বাইরের শক্তি স্তরের ইলেকট্রন কোন দিকে ধাক্কা খাচ্ছে? বাইরের দিকে। এই ঘটনাটার একটা বিশেষ নাম আছে, এই নামটাকে আমরা বলি হচ্ছে আবরণী প্রভাব। আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব, ইংরেজিতে বলা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এর আরেকটা ইংরেজি হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট, স্ক্রিনিং। তোরা কি বুঝছস আমার কথা বাবা? আসলে এখন বলতো, আমরা একটু লিখে রাখি, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনকে কোন দিকে ধাক্কা দেয় বলেন? কোন দিকে বিকর্ষণ করে? বাইরে। বাইরে, বাইরের দিকে ঠেলে দেয়। এইবার আমাকে একটু বলবেন হইতেছে বলেন এবার, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন কাকে বাইরের দিকে ঠেলে দিবে বলেন তো? দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন বাইরের দিকে কাকে ঠেলে দিবে? তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনকে। বুঝিয়াছো? আবার কি বলা যায়, তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনকে বাইরের দিকে ঠেলে দেয়। এই ঘটনাটাকে আমরা কি বলি বলেন তো? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে শিল্ডিং ইফেক্ট। বুঝছো? শিল্ডিং ইফেক্ট, আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব। এখন বলতো কোন শক্তি স্তরের উপরে আচ্ছাদনী প্রভাব কাজ করে না, সরি আবরণী প্রভাব কাজ করে না বলেন? শুধুমাত্র বলো কোনটার উপরে? প্রথম শক্তি স্তরের উপরে। গুড, বাহ, তোরা তো সবই ধরে ফেলতেছিস। শুধুমাত্র প্রথম শক্তি স্তরের উপরে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ প্রশ্ন, অনেক ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। কোন শক্তি স্তরের উপরে আবরণী প্রভাব কাজ করে না? প্রথম শক্তি স্তরের উপর। তার মানে বলো কোন কোন পরমাণুর, এখন দেখি পারো কিনা, কোন কোন পরমাণুর জন্য শিল্ডিং ইফেক্ট কাজ করে না? বলো কোন কোন পরমাণুর শিল্ডিং ইফেক্ট নাই? শুধু হাইড্রোজেন? হিলিয়ামেরও তো নাই, হিলিয়ামেরও তো শক্তি স্তর একটা। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য শিল্ডিং ইফেক্ট কাজ করবে না, ঠিক আছে? সো এখানে আবার আরেকটা কনসেপ্ট চলে আসে, সেই কনসেপ্টটা একটু বলে দেই, একবারে বইতে আছে একটু দেখো। সেটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বাংলায় বলা যায় এটাকে কার্যকর নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, জিনিসটা কি শোনো, জিনিসটা হচ্ছে এরকম, ধরো ধরো তোমার একটা দোলনা আছে। তোমার একটা, না দোলনা না, কিসের উদাহরণ দেওয়া যায়?
তোমার একটা মোটরসাইকেল আছে তোমার নানার, এখন তুমি মোটরসাইকেলে করে, আচ্ছা ফাতেমা বলছে নানা গণিত কি মানে অঙ্কগুলা কি সিজিএস করবো নাকি এসএ পদ্ধতিতে করবো? আব্বু ওইখানে তোকে মান দেয়া থাকে, মানগুলো যে পদ্ধতিতে দেওয়া থাকে তোর কনভার্সনের সুবিধার জন্য তুই ওই পদ্ধতিতে করে ফেলবি। কোন অঙ্কে মান দেখা যায় অধিকাংশটাই এসআই তে দেওয়া থাকে, ওইটা এসআই তে করবা। কোনটা দেওয়া থাকে সিজিএস এ, তাহলে তখন এসআই তে করবা, সিজিএস এ করবা আর কি, ঠিক আছে? আচ্ছা এখন শোনো, মনোযোগ দিয়ে একটা গল্প শোনো। কোন উদাহরণ দেওয়া যায়? ওকে পাইছি, শীতকাল আসতেছে, শীতকালের উদাহরণ দিই। তোমার নানা তোমার জন্য ইন্ডিয়া থেকে একটা কাশ্মীরি শাল কিনে নিয়ে আসছে। ওকে, তোমার নানা তোমার জন্য কাশ্মীর থেকে একটা শাল কিনে নিয়ে আসছে। তো সেই শালটার থিকনেস এইরকম, এরকম মোটা একটা শাল। বেসিক্যালি একটা শালার শর্ট নিয়ে আসছে, তুমি এটা বলো, তোমারে বলছে এটা কাশ্মীরি শাল, তুমি এটা গায়ে জড়াই দিয়ে ঘুরতেছো, মানুষ তোমাকে পাগল বলে ডিল মারতেছে। যাই হোক হইলো, সব আমার আলোচনার বিষয় না, তোমার আর তোমার নানার ব্যাপার। দুই গরু বলদ, সেই কাশ্মীরি শালের থিকনেস হচ্ছে এরকম মোড়া, ছালা, ছালার শর্ট, চেনো? চেনো না মনে হয়। এখন ঘটনা হচ্ছে, সো তোমার একটা এক্সপেকটেশন আছে না, একটা ক্যালকুলেশন আছে না, যে এই ছালার চটে পড়িয়া আমি মনে হয় সাইবেরিয়া থেকে ঘুরে আসতে পারবো, -40°C, আমার কিছু হইতো না। তোরা কি বুঝছো আমার কথা? কিন্তু এই ছালার চটটা পইরা তুমি দেখতেছো যে না, আসলে ঠিক শীত লাগতেছে এখনো, তার মানে হলো ইফেক্টিভলি ইট ইজ নট ওয়ার্কিং লাইক লাইক -40°C কভার করতে পারবে। তখন আমরা যেটা বলবো যে ওই শালটার, ওই চাদরটার ইফেক্টিভ ক্যাপাসিটি কম। তোরা কি বুঝছো আমার কথা? বোঝো না? ইফেক্টিভলি ওটা কাজ করে কম। আচ্ছা ধর আরেকটা উদাহরণ দে, এটা একটা একটা কারেন্টের তার চিন্তা কর, একটা কারেন্টের তার, ফিজিক্স দিয়ে বুঝাই দেখি পারি কিনা। একটা কারেন্টের তারের থিকনেস এরকম। এখন তুই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোর একটা হিসাব নিকাশ আছে না ভাই, যে এর রেজিস্ট্যান্স কেমন হওয়া উচিত, এর মধ্যে দিয়ে কি পরিমাণে আই যাওয়া উচিত, কারেন্ট যাওয়া উচিত, পাস করা উচিত। হ্যাঁ, এখন তুই দেখলি হিসাব করে যে এই থিকনেস এই রকম ম্যাটেরিয়াল হইলে এখান থেকে আই হওয়ার কথা, ধরে নে যে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতে পারবে এর ভিতর দিয়ে। তুই বাস্তবে দেখলি কি যে ভাই, এর ভিতরে এটা হচ্ছে তোর ক্যালকুলেটেড আই, ক্যালকুলেটেড হিসাব করা আই হচ্ছে যে এইরকম হবে, কিন্তু রিয়েল একটা আই আছে না, অ্যাকচুয়াল ডেটা, সেই অ্যাকচুয়াল ডেটা পাওয়া গেল হচ্ছে 7 অ্যাম্পিয়ার। কি বিপদ! এর মানে হচ্ছে কি বলতো, ইফেক্টিভলি ইট ইজ নট ওয়ার্কিং অ্যাট ইট অ্যাজ ইট ওয়াজ সাপোজ টু বি। ওরকম হওয়ার, যেরকম হওয়ার কথা ছিল ওরকম হচ্ছে না। বুঝছো আমার কথা? একটু ভেজাল আছে ওর মধ্যে, ভেজাল গুজাল আছে। এইবার আমরা দেখ, দেখ ভালো করে বোঝ, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। তোর এই যে যে ডিস্টেন্সটা, আমি একটু ভালো করে মার্ক করি দেখি কি কালার দিয়ে মার্ক করা যায়, এটা দিয়ে মার্ক করি। এই নিউক্লিয়াস থেকে শুরু করে এই যে যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলবো? আর ক্যালকুলেটেড বা আরবি, ক্যালকুলেটেড রেডিয়াস, মানে বোর রেডিয়াস, তাই না? এইখান থেকে এটা হচ্ছে বোর রেডিয়াস, আর আমরা বাস্তবে ইলেকট্রনটাকে খুঁজে পাইছি এই জায়গায়, তাহলে এটাকে আমরা কি বলবো? আর এ না, অ্যাকচুয়াল রেডিয়াস। তোরা কি বুঝছো আমার কথা? আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে, এই ইলেকট্রনটা যে দূরে চলে গেল, এই দোষটা কার ছিল বলতো? কেন ইলেকট্রন দূরে চলে গেল, দোষটা কার বলেন? দোষ কার? দোষ হচ্ছে ওই ইলেকট্রনের ভিতরের দিককার শক্তি স্তরের ইলেকট্রনের। বুঝিস না আমার কথা? মানে ভিতরের শক্তি স্তরের ইলেকট্রন গুলো ওকে বাইরে ঠেলে দিছে বলেও বাইরে চলে গেছে। কিন্তু আমরা একটা কাজ করব, কাজটা কি জানোস? এই দোষ কান্দে চাপাই দিব কার বলতো? নিউক্লিয়াসের। এই দোষ আমরা কান্দে চাপাই দিব নিউক্লিয়াসের, বলবো কি জানোস? এই নিউক্লিয়াসের ঝামেলা আছে, না এটা হতে পারে না, নিউক্লিয়াস যথেষ্ট কেন্দ্রমুখী বল সরবরাহ করে নাই, নিউক্লিয়াস তাকে টেনে রাখতে পারে নাই, যেহেতু পারে নাই দ্যাটস ওয়াই সে বাইরে চলে গেছে। তোর আমার কথা বুঝছ নাই? এই দোষ আমরা চাপাই দিব নিউক্লিয়াসের উপরে। যদি চাপাই তাহলে বলতো, বাস্তবে এই পরমাণুর একটা জেড তো আছে নিশ্চয়ই, তার কোন একটা জেড তো আছে যেটা আমরা জানি না। সোডিয়াম হলে 11 হবে, নাইট্রোজেন হলে 7 হবে, ক্লোরিন হলে 17 হবে, কিছু একটা তো আছে।
তাহলে আমরা কি বলবো বলতো, ওর যে জেড বাস্তবে আছে আর ওর যে জেড ইফেক্টিভ বুঝছস তো, মানে কার্যকর নিউক্লিয়ার চার্জ, বলেন তো কোনটার ভ্যালু বেশি, জেড ইফেক্টিভ নাকি জেড রিয়েল জেড নাকি জেড ইফেক্টিভ, কোনটা কোনটা কম কোনটা কম কোনটা কম? জেড ইফেক্টিভটা। তাহলে জেড ইফেক্টিভ ইজ লেস দ্যান কি বলতো, জেড। বাস্তবে ওখানে যথেষ্ট প্রোটন থাকে কিন্তু দেখে মনে হয় প্রোটন ওকে টেনে ধরে রাখতে পারতেছে না, বাইরে চলে আছে, তার মানে ইফেক্টিভলি ওখানে প্রোটনই আছে কম, ইফেক্টিভ জেড এর ভ্যালুটা কম। তোরা কি বুঝছস তো, মানে বাস্তবে আসলে ওখানে যথেষ্ট পরিমাণে জেড নাই, যথেষ্ট পরিমাণে প্রোটন নাই বলে মনে হবে, বা আমরা দোষ চাপাই দিব প্রোটনের উপরে, নিউক্লিয়াসের উপরে, এই গাধা তুই, তোর যথেষ্ট ক্ষমতা ছিল না, তুই ওকে ধরে রাখতে পারিসনি, ও আজকে চলে গেছে, যা তুই যে ধরে নিয়ে, তোর একটা ছাগল, তুই মাটি খাস, তুই কি কে রে, তুই আমাকে বলতো তুই কে আসলে, বলতে পারবি? আমরা সমস্ত দোষ চাপাই দিব ওই নিউক্লিয়াসের উপরে, বুঝছস কিনা গরুর দল? সব দোষ চাপাই দিব নিউক্লিয়াসের উপরে, তখন আমরা যে কনসেপ্টটা পাবো ওটাকে আমরা বলবো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যে নিউক্লিয়াসে আসলে কতটুকু চার্জ আছে। সো তাহলে আমরা যেটা বলবো যে জেড ইফেক্টিভ ইজ লেস দ্যান কি বলেন তো, জেড। তাহলে আরো একটা কথা বলা যায়, সেটা হচ্ছে জেড ইফেক্টিভ হলো যে জেড হওয়ার কথা অ্যাকচুয়ালি, ওর মধ্যে যে জেড আছে মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে শিল্ডিং ইফেক্ট এর কারণে হারানো আপাত চার্জ। বইতে লেখা ডিরেক্ট শিল্ডিং ইফেক্ট মাইনাস হবে না, এটা ইফেক্টের নাম মাত্র। শিল্ডিং ইফেক্টের কারণে হারানো আপাত চার্জ, যে রিলেটিভলি যে অ্যাপারেন্ট চার্জটা হারাচ্ছে এখানে হচ্ছে সেটা মাইনাস করতে হয়। বুঝি যাচ্ছে কি আমার কথা? বুঝলি তো? ওকে, সো আজকে অনেক কিছু শিখছি আমরা, হোপফুলি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাইলে আমাদেরকে জানাবা, আর যদি ভালো না লাগে তাইলেও আমাদেরকে জানাবা, বুঝছো আমার? তাও বলবা যে ক্লাসটা খুব ভালো হয়েছে, এত ভালো ক্লাস তো সচরাচর দেখা যায় না। হ্যাঁ, মানে ওই যে দেখো না, একটা নিয়ম আছে না যে তোমার কি বলে, তুমি খারাপ থাকলেও কি বলতে হয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে কি হয়? আরো ভালো থাকা যায়, বুঝছো আমার কথা? So, ব্যাপারটা হচ্ছে এরকম, সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে বলবা যে আরে অস্থির একটা ক্লাস, মাথা নষ্ট, মাথার উপর দিয়ে গেছে সব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।